আজকে আমরা লেকচার 6 থেকে আলোচনা করব। লেকচার 6-এর মধ্যে 3টা প্রশ্ন আছে, ম্যাক্সিমামই হচ্ছে ড্রামাটিক মনোলগ সম্পর্কিত। ম্যাক্সিমাম আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ডিসকাস টেনিসনস ইউলিসিস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। লর্ড আলফ্রেড টেনিসনের যে কোন এক্সামের কথা বলছেন? এক্সাম কবে হবে? কোন এক্সামের কথা বলছেন? আমি নিব সেই এক্সাম, না হচ্ছে কি বলে ফাইনাল এক্সামের কথা বলছেন? এনটিআরসি এ লিখিত লিখিত পরীক্ষা তো 12-13 তারিখ, আপনারা তো সবাই জানেন। আর ক্লাসের উপর এক্সাম। আর যেহেতু ক্লাসগুলো একটু দ্রুত হচ্ছে, আপনাদের ক্লাসগুলো দেখবেন একটু দ্রুত হচ্ছে, সচরাচর প্রতিদিনই থাকে বা একদিন পর পর একদিন, ঠিক আছে? যেহেতু আপনাদের সময় কম, আর যেহেতু সময় কম আপনারা কিন্তু মানে ওইভাবে, যেহেতু দিনে 3টা করে প্রশ্ন পাচ্ছেন, পড়াও টাফ। সো আপনাদের প্রশ্নগুলো শেষ হলে একবার এক্সাম নিব, ঠিক আছে? আপনাদের প্রশ্ন সেকশনগুলো শেষ হোক, তারপরে একবারে এক্সাম নেব আলাদা আলাদা করে। এক্সামের বিষয়ে জানিয়ে দেওয়া হবে, আমার মাথায় আছে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে কি আছে দেখি। লর্ড আলফ্রেড টেনিসনস পোয়েম ইউলিসিস is a masterful example of dramatic monologue form. ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ আমরা একটু পরে ইন্ট্রোডাকশনের পরেই আমরা দেখব যে ড্রামাটিক মনোলগটা কি। তাহলে বলা হচ্ছে যে ইউলিসিস যে পোয়েমটা, ইউলিসিস পোয়েম হচ্ছে মাস্টারফুল এক্সাম্পল অফ ড্রামাটিক মনোলগ, অর্থাৎ একটা মাস্টারপিস বা কি বলে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। ড্রামাটিক মনোলগের দিক থেকে একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। দেখা যায় না, শোনা যায় না, আপনার প্রবলেম। সবাই তো দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। আপনি একটু দরকার হয় জুম থেকে বের হয়ে আবার জুমে অ্যাড হন, অথবা ফোন বন্ধ করে অন করুন, বা ভালো নেটওয়ার্কের আওতায় গিয়ে দেখুন, ঠিক আছে? দেখুন যে নেটওয়ার্ক ঠিক আছে নাকি। দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1842, অর্থাৎ 1882 সালে এই কবিতাটা প্রথম পাবলিশ হয়, অ্যান্ড ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ ভিক্টোরিয়ান এরা। তাহলে এই যে ইউলিসিস যে কবিতাটা, ড্রামাটিক মনোলগ, এটা কিন্তু ভিক্টোরিয়ান যুগের একটি কি মাস্টারপিস। এটা ড্রামাটিক মনোলগের ক্ষেত্রেও একটা মাস্টারপিস, এবং যে ভিক্টোরিয়ান এরার যে সাহিত্যকর্ম, এর মধ্যেও কিন্তু একটা মাস্টারপিস। অনেক সুন্দর একটা কবিতা। দ্য পোয়েমস প্রোটাগনিস্ট ইউলিসিস, এই যে ইউলিসিসের কথা বলা হচ্ছে, একটা মিথিক্যাল ক্যারেক্টার। এবং এই যে কবিতার নাম ইউলিসিস, এই ইউলিসিস কবিতার নামকরণ করা হয়েছে কিন্তু যে প্রোটাগনিস্ট, এই প্রোটাগনিস্টেরই নাম অনুসারে। ইজ আ কমপ্লেক্স ক্যারেক্টার হু স্পিক্স ডিরেক্টলি টু দ্য রিডার। তাহলে আমরা দেখছি যে ইউলিসিস কবিতার মাধ্যমে কি যারা রিডার আছে তাদের সাথে কি ডিরেক্টলি কথা বলে। মানে এটা ড্রামাটিক মনোলগেরই কিন্তু একটা কি বৈশিষ্ট্য, যে পড়লে মনে হয় যে স্পিকার ডিরেক্টলি কি রিডারদের সাথে কথা বলছেন, রিভিলিং হিজ থটস, ফিলিংস অ্যান্ড মোটিভেশন। এবং এই যে ড্রামাটিক মনোলগের যে ক্যারেক্টার থাকে, এই ক্যারেক্টার কিন্তু কি এই যে তার যে মনোলগ বা তার যে স্পিচ, এই স্পিচের মাধ্যমে কি রিভিল করে, তার যে চিন্তা ভাবনা, তার অনুভূতি, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, তার ইন্টেনশন, সবকিছুই কিন্তু রিডারদের সামনে তুলে ধরে। নাও লেট আস ডিসকাস ইউলিসিস ইজ আ ড্রামাটিক মনোলগ। তাহলে যেহেতু আমরা ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করছি, সো ইট ইজ বেটার যে আমরা ড্রামাটিক মনোলগ সম্পর্কে কি একটা ছোট একটা প্যারা দিব। তাহলে ড্রামাটিক মনোলগটা কি? আর ড্রামাটিক মনোলগ ইজ আ লিরিক পোয়েম। আমরা জানি যে পোয়েট্রির কিছু শাখা আছে, সাবজেক্টিভ পোয়েট্রি, অবজেক্টিভ পোয়েট্রি, ন্যারেটিভ পোয়েট্রি, তারপরে লিরিক পোয়েম, ঠিক আছে? এই লিরিক পোয়েমের অন্তর্গত হচ্ছে ড্রামাটিক
মনোলগ। ড্রামাটিক মনোলগ কোন ফর্মের মধ্যে অন্তর্গত? লিরিক পোয়েমের মধ্যে অন্তর্গত। ইন হুইচ আ সিঙ্গেল ইমাজারি স্পিকার অর হিস্টোরিক্যাল পার্সনেজ এক্সপ্রেস হিজ থটস ফিলিংস অ্যান্ড ইমা ফিলিংস টু অ্যান ইমাজিনারি সাইলেন্ট অডিয়েন্স। আর ড্রামাটিক মনোলগে কিন্তু কি থাকে? একটা সাইলেন্ট অডিয়েন্স থাকে। ঠিক যেমন আমরা দেখেছি একটি ফটোগ্রাফ, শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতায়, তারপরে খুবই বিখ্যাত একটি ড্রামাটিক মনোলগ বাংলা সাহিত্যে কবর। কবরে আমরা দেখেছি যে যা স্পিচ সবকিছু কি দাদুই বলে, দাদুই সবকিছু বলে, আর নাতি কি সবকিছু শোনে। সো এখানে যে অডিয়েন্স থাকে সে অডিয়েন্সটা কিন্তু কি থাকে? সাইলেন্ট থাকে। ঠিক আছে, অডিয়েন্স থাকে সাইলেন্ট। আচ্ছা, ড্রামাটিক মনোলগের মতো আর একটা ফর্ম আছে, সেটা হচ্ছে সলিলোকুই। ঠিক আছে, এই সলিলোকুই এটা হচ্ছে ইউজ করা হয় নাটকে, আর ড্রামাটিক মনোলগ ইউজ করা হয় পোয়েট্রিতে। এটা পোয়েট্রির টেকনিক আর ওটা ড্রামাটিক টেকনিক। আচ্ছা, সলিলোকুইতে কি হয় যে ওইখানেও একটা কি থাকে? প্রোটাগনিস্ট বা স্পিকার আমরা যাই বলি থাকে, উনি কি করেন? উনি তার স্পিচ ডেলিভার করেন। সো এইখানে হয় যে ড্রামাটিক মনোলগে যিনি স্পিচ ডেলিভার দিচ্ছেন সেই স্পিচটা কার উদ্দেশ্যে? এই যে অডিয়েন্স, সরি, এই একজন কি থাকেন? সাইলেন্ট লিসেনার থাকেন। ঠিক আছে, একজন সাইলেন্ট লিসেনারের উপস্থিতি কিন্তু কবিতার মধ্যেই টের পাওয়া যায়। যে আর একজন ক্যারেক্টার আছেন বাট ওনার কোনো ডায়লগ নাই, উনি সাইলেন্ট। কিন্তু সলিলুকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অন্য কোনো কি থাকে না, লিসেনার থাকে না, সামনে শুধু অডিয়েন্স থাকে, অডিয়েন্সদের উদ্দেশ্যে বলা হয়। আবার কি বলে, সলিলুকের মতো আর একটা ফর্ম আছে, সেটারে বলে হচ্ছে অ্যাসাইড। এই অ্যাসাইডটা হচ্ছে যে যে স্পিচটা বা যে মনোলগটা ডেলিভার করা হচ্ছে সেই মনোলগ, এখানে দেখছি আমরা একজন সাইলেন্ট লিসেনার থাকে। ড্রামাটিক মনোলগে থাকে একজন, অনেকগুলো অডিয়েন্স থাকে বাট কোনো স্টেজে কোনো অন্য কোনো পার্সন থাকে না, বাট অডিয়েন্সদের উদ্দেশ্যে বলা হয়, কেউ থাকে না। কিন্তু অ্যাসাইডে হয় কি, যে মনোলগ আমি বলছি কিন্তু সেটা শোনার জন্য অনেকগুলা কি আছে? লিসেনার আছে, অনেকগুলা লিসেনার আছে। ঠিক যেন ড্রামাটিক মনোলগের মতোই, কিন্তু ওইটাও কিন্তু নাটকে ইউজ হয়। ইট কনসেন্ট্রেটস অন দ্য স্পিকার অ্যান্ড রিভিলস হিজ ক্যারেক্টার অ্যান্ড মাইন্ডসেট। আচ্ছা, তো এটা টোটালি ড্রামাটিক মনোলগ কিন্তু টোটালি যেহেতু স্পিকারই বলেন, সো স্পিকারের উপর বেস্ট করেই কিন্তু পড়ার পর তো লিখতে হয়, সেটা তো সবাই জানে। কারণ পড়ার পরে তো লেখা খুবই ভালো একটা অভ্যাস, এতে কি মেমোরাইজিং পাওয়ারও অনেকটা বেটার হয়। তাহলে যেটা বলছিলাম যে এই যে ড্রামাটিক মনোলগ কিন্তু গড়ে ওঠে বা এর যে সেটিং সেটা ডেভেলপমেন্ট ঘটে কিন্তু কিসের মাধ্যমে? এই যে আপনার স্পিকার, স্পিকারের মাধ্যমেই, স্পিকারকে ফোকাস করে কিন্তু ড্রামাটিক মনোলগ গড়ে ওঠে। আবার আপনার এখানে দেখা যায় যে স্পিকারের ভেতরে কি আছে, তার ইনার ফিলিংস, তার সবকিছুই কিন্তু সে রিডারদের উদ্দেশ্যে বা তার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিন্তু পাবলিশ করে। তার রিডাররা কিন্তু খুব ভালো করেই বুঝে যান যে স্পিকারের মনের মধ্যে কি চলছে। পড়ানোর সময় প্রশ্ন করা, কমেন্ট করা বন্ধ করুন। ঠিক আছে, পড়ানোর সময় প্রশ্ন করা, যে কোনো কমেন্ট করা বন্ধ করুন। ফিগার অফ স্পিচ করানো হবে তো, টাকা দিয়ে ভর্তি হয়েছেন তো পুরো কোর্স করার জন্য, অর্ধেক কোর্স তো আর করার জন্য না। অর্ধেক কোর্স করার জন্য ভর্তি হয়েছেন, সবই করানো হবে, কেন করানো হবে না? পাইছেন শফিক ভাই রে? আপনার জন্য একটা নিয়ে আসেন, আমার জন্য নিয়ে আসেন। তারপরে কি আছে? তাহলে আমরা আজকের প্রশ্নটা ছিল যে ইউলিসিস যে ড্রামাটিক মনোলগ
সেটা দেখেন, আমরা ইন্ট্রোডাকশন পার করছি, ড্রামাটিক মনোলগটা কি সেটা পার করছি। যদি কোনো প্রশ্নে কোনো কিছু সম্পর্কে ধারণা চাওয়া হয়, কোনো টার্ম সম্পর্কে, যেমন আমরা মোরালিটি প্লেস সম্পর্কে আলোচনা করছিলাম, সো এই জাতীয় যদি কোনো টার্ম সম্পর্কে ধারণা চাওয়া হয়, লিটারারি টার্মস না, কিন্তু আমি বলছি যে এমন কিছু যেটা আমাদের আলোচনার বিষয়বস্তুতে আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে সেই জিনিসটা একটু আলোচনা করে নেব। এতে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক বাড়বে। যেমন এখানে আমাদের ড্রামাটিক মনোলগ সম্পর্কে আলোচনা করতে বলছে, যে ইউলিসিস ড্রামাটিক মনোলগ, তাহলে ড্রামাটিক মনোলগটা কি সেটা কিন্তু আমাদের দেখানো উচিত। ঠিক আছে, সো আমরা ড্রামাটিক মনোলগ দেখিয়েছি। এখন আমরা দেখব যে কেন আমরা এই ইউলিসিস পোয়েমকে ড্রামাটিক মনোলগ বলছি, তাই তো? ইন দ্য পোয়েম ইউলিসিস, standing before the royal palace of Ithaca, speaks before the mariners who had been his fellow sojourners during the journey of Troy. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ইউলিসিস পোয়েমে স্ট্যান্ডিং বিফোর দ্য রয়্যাল প্যালেস ইথাকা, ইথাকা কিন্তু, হ্যাঁ ইথাকা কিন্তু কি রয়্যাল প্যালেস, কার? ইউলিসিসের রয়্যাল প্যালেস। তো ইউলিসিসের রয়্যাল প্যালেসে দাঁড়িয়ে ইউলিসিস কি করছে? তার যে ম্যারিনার, অর্থাৎ জাহাজের যারা নাবিক আছেন, তার সাথে যারা জার্নি করেন, ফেলো সোজার্নার্স, তার সহযাত্রীগণ, তাদের উদ্দেশ্যে সে কি তাদের সাথে কথা বলছে। ঠিক আছে, ফেলো সোজার্নার্স অর্থাৎ তার যে সহযাত্রীগণ, তার সাথে অধিকাংশ জার্নিতে যারা থাকেন, তাদের সাথে কে সে এই রয়্যাল প্যালেসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। He speaks of his dissatisfaction with his current state of life. অর্থাৎ সে তার যে বর্তমানে যে বোরিং লাইফ, এই বোরিং লাইফ নিয়ে সে কি করছে? ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করছে। কেন তার বোরিং লাইফ? তার বোরিং লাইফ এই কারণেই যে তার জীবনে কোনো কি নাই, কিক নাই। আচ্ছা, কিকটা কি? তার জীবনে কোনো কি আনন্দ নাই। সে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তাই তো? সে প্রচুর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, যেটা ভিক্টোরিয়ান এজের এবং কি বলে এলিজাবেথান এজের, সরি রেনেসান্স এজের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওই এজের মানুষরা কি অ্যাডভেঞ্চার প্রিয় ছিল, লাভ ফর অ্যাডভেঞ্চার। তাহলে আমরা দেখছি ইউলিসিসের মধ্যেও কিন্তু অ্যাডভেঞ্চার প্রীতি আছে তার। আমরা যদি বলি যে ইউলিসিস ইকুয়াল টু অ্যাডভেঞ্চার, তাহলে কিন্তু কথাটা ভুল হবে না। সব কালো পেন দিয়ে লিখবেন, ঠিক আছে? আর যদি কোনো কিছু আন্ডারলাইন করার দরকার হয়, সেটা পারলে পেন্সিল দিয়ে করবেন। কালার পেন ইউজ, আমি পক্ষপাতী না। কালার পেন যে আপনারা ইউজ করবেন, আমি পক্ষপাতী না কালার পেন ইউজ করার। হি স্পিক্স অফ হিজ ডিসস্যাটিসফ্যাকশন উইথ হিজ কারেন্ট স্টেট অফ লাইফ, অর্থাৎ যেহেতু সে অ্যাডভেঞ্চারে নাই, আমরা কিন্তু প্রথম লাইন পরেই বুঝতে পারছি, যেহেতু সে রাজপ্রাসাদে আছে, সেহেতু সে কিন্তু এখন অ্যাডভেঞ্চারে নাই। আর অ্যাডভেঞ্চারে নাই বলেই সে কি এই যে তার বর্তমান যে ডিসস্যাটিসফ্যাকশন, এটা সে প্রকাশ করছে। হি ইজ অ্যান এজিং কিং, আমরা আর একটা ধারণা পাইলাম যে সে কি একজন বয়স্ক রাজা। হু হ্যাজ রিটার্নড হোম টু ইথাকা আফটার আ লং অ্যান্ড আর্ডুয়াস জার্নি, এবং সে কি সবেমাত্র বা কিছুদিন আগেই কি তার রয়্যাল প্যালেসে ব্যাক করেছে। কোথা থেকে? কোনো এক জার্নি থেকে, এবং সেই জার্নিটা ছিল কি আর্ডিয়াস, খুবই কষ্টসাধ্য বা শ্রমসাধ্য এমন একটা জার্নি। খাতার মধ্যে আপনার হাতের লেখা দেখতে চাই। আমার হাতের লেখা দেখে কি হবে? আমার হাতের লেখা দিয়ে কি আপনি সেটাকে নিয়ে যাইতে পারবেন? আর আমার হাতের লেখা খুবই খারাপ, দেখার দরকার নাই। ডেসপাইট অফ ডেসপাইট লাভ অফ হিজ পিপল, অর্থাৎ তার যে জনগণ, তার যে স্ত্রী, তার যে সন্তান, তাদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও সে কিন্তু কি দায়িত্ব থেকে অব্যাহতি চাই। মানে তার যে, এটাও কিন্তু ভিক্টোরিয়ান এজের একটা বৈশিষ্ট্য, যে কি বলে আহ দায়িত্ব থেকে অব্যাহতি, মানে নিজের কর্তব্য থেকে পালিয়ে বেড়ানো। এটা ভিক্টোরিয়ান এজের একটা বৈশিষ্ট্য, অ্যাডভেঞ্চারের নেশায় নিজের কর্তব্য থেকে পালিয়ে বেড়ানো। সে কিন্তু যে ইরেসপন্সিবল তা না,
তার পরিবারের প্রতি, তার রাজ্যের প্রতি তার কি ভালোবাসা আছে, স্নেহ আছে, সমীহ আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও কি ইউলিসিস ইজ রেস্টলেস অ্যান্ড ইগার ফর নিউ অ্যাডভেঞ্চার। তারপরেও তার মনের ভিতর কি, তার মনের ভিতর ভালোবাসা একটাই, এই স্ত্রী সন্তান তার কত ভালোবাসার বিষয়বস্তু না, তার ভালোবাসার বিষয়বস্তু হচ্ছে অ্যাডভেঞ্চার। হি ইজ রেস্টলেস, সে অধীর হয়ে বসে আছে যে কখন সে কি আহ নতুন অ্যাডভেঞ্চারে যাবে। হি লংস টু লিভ হিজ ডোমেস্টিক লাইফ বিহাইন্ড অ্যান্ড টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সিক নিউ চ্যালেঞ্জেস। তার মনের আশা কি, যে সে ডোমেস্টিক লাইফ ত্যাগ করবে, ঠিক আছে, ঠিক যেন সন্ন্যাসীর মতো, সন্ন্যাসী জীবন নেয়া। অনেকেই আগেকার কিন্তু অনেক রাজাই রাজধর্ম ত্যাগ করে দেখাতে সন্ন্যাসী নিত, বা অনেকেই। যেমন আমি একজনকে চিনি, আহ ওই ভাইয়ের নাম সূর্য। তো উনি হচ্ছে আমার নানার স্টুডেন্ট ছিলেন, আমার নানার স্টুডেন্ট ছিলেন উনি। ওনারা হিন্দু ধর্মের। তো দেখা যায় যে অনার্স লেভেল শেষ করে উনি একদম ওই যে সন্ন্যাস যেটা বলে, সন্ন্যাস, সন্ন্যাস সন্ন্যাস যে ভাব, ওইটা উনি গ্রহণ করেন। এই যে ইসকন বা এই যে বেলুর মঠ নাকি আছে ভারত থেকে, আহ উনি কিন্তু ই করে, কি বলে, ওইখান থেকে ট্রেনিং ট্রেনিং নিয়ে এসে পরে হচ্ছে মানে একদম পরিবারের সাথে কানেকশন টানেকশন বাদ দিয়ে উনি এই এক প্রকার সন্ন্যাস ধর্ম। এখন এই বেলুর মঠ বা বাংলাদেশে হয়তো কোথাও আছেন, খাগড়াছড়িতে মেবি আছেন, ঠিক আছে। দেখছি যে আহ, এই হলুদ এক ধরনের বস্ত্র, গেরুয়া বস্ত্র পরে থাকেন, টাক করা, খালি পায়ে বেড়ান, কোনো জুতা স্যান্ডেল পরেন না, ঠিক আছে, এক প্রকার সন্ন্যাস ধর্ম মতো, ঠিক আছে। হি লংস ফর লিভ টু ডোমেস্টিক লাইফ, অর্থাৎ তার যে গৃহস্থালী জীবন, এই সেই গৃহস্থালী জীবনকে সে পেছনে ফেলে কি এগিয়ে যেতে চায় কোথায়, নতুন জীবন আবিষ্কারে, নতুন দুনিয়া আবিষ্কারে, ঠিক আছে, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। তাহলে এই যে আমরা ড্রামাটিক মনোলগ বলছি, এখানে কিন্তু এই যে ড্রামাটিক মনোলগের কিছু উপাদান আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, যে তার আহ একা একা কি স্পিচ ডেলিভার করছেন কাদের সাথে, তার এই যে যারা ফেলো সোজার্নার্স আছেন, তার যারা সহযাত্রী আছেন, তাদেরকে কি সে বলছে, আর তার যাত্রীরা শুনছে। The dramatic monologue form is particularly effective in portraying the internal conflict that Ulysses experiences. খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ড্রামাটিক মনোলগের, সেটা হচ্ছে ইন্টারনাল যে কনফ্লিক্ট, সেই ইন্টারনাল কনফ্লিক্ট কি প্রকাশ করা, ইন্টারনাল কনফ্লিক্ট প্রকাশ করা, ঠিক আছে। অর্থাৎ স্পিকারের মনের মধ্যে যে কমপ্লেক্সিটি, যে নানান রকমের চিন্তা ধারা চলতেছে, এইটা কি, এটা রিডারদের সামনে কি প্রকাশ করা, দ্যাট ইউলিসিস এক্সপিরিয়েন্সেস। সো আমরা দেখি যে দ্য ড্রামাটিক মনোলগ ফর্ম ইজ পার্টিকুলারলি ইফেক্টিভ ইন পোর্ট্রেইং ইন দ্য ইন্টারনাল কনফ্লিক্টস দ্যাট ইউলিসিস এক্সপিরিয়েন্সেস। আচ্ছা, ইউলিসিসের কথাই আমরা ধরি, যে ইউলিসিসের এই যে মন খারাপ, তার ভেতরে যে বিরক্তি, তার কি বলে, তার ভেতরে এই যে অ্যাডভেঞ্চারের নেশা, অ্যাডভেঞ্চার থেকে সে এসেছে তারপরেও আবার অ্যাডভেঞ্চারে যাবে, এখন এই যে অলস সময় পার করছে, ঠিক আছে, তার জীবনটা থমকে আছে, তার জীবন কি এক প্রকার শেষ হয়ে গেছে, এরকম একটা ভাব, এই বিষয়টা তার যে ইন্টারনাল কনফ্লিক্ট, সেটা কিন্তু প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, এই যে সে তার দায়িত্ব ছেড়ে, তার পরিবার ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, এখানেও কিন্তু তার পরিবারের প্রতিও তার মায়া আছে। সো অনেকেই কিন্তু আমরা, অনেকেই কিন্তু আমরা কি বলে, উম পরিবার ছেড়ে অনেক কিছু করতে পারি না, দেখা যাচ্ছে আমাদের জীবনে, বা আমাদের আত্মীয় স্বজনেরও এরকম অনেক কিছু হয়, যে তাদের ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু পরিবার রেখে অন্য জায়গায় যে সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে, এরকম কোনো অফার তারা গ্রহণ করেননি, ঠিক আছে। তারা কিন্তু এই যে ইন্টারনাল যে কনফ্লিক্ট, যে আমার জবটা প্রায়োরিটি দেবো না ফ্যামিলিটা প্রায়োরিটি দেবো, ক্যারিয়ারকে দেখবো না পরিবার দেখবো, এই যে এরকম
তো এখানেও কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা এরকম একটা কনফ্লিক্ট দেখি যে পরিবারকে সময় দিব না আমি আমার অ্যাডভেঞ্চার যেটাই আমার জীবন সেটার প্রতি আমি আসক্ত হব। সেই যে ইন্টারনাল কনফ্লিক্ট, ম্যাক্সিমাম ইন্টারনাল কনফ্লিক্টই কিন্তু এখানে ইউলিসিস ক্যারেক্টারের মধ্যে দেখানো হয়েছে। দ্য রিডার ক্যান সি দ্য কন্ট্রাস্ট বিটুইন হিজ ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ হাজবেন্ড অ্যান্ড ফাদার। যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম যে তার ভিতরে যে আহ, তার যে ইনার কনফ্লিক্ট সেটা কি নিয়ে, তার একটা বিষয় হচ্ছে এই যে তার অ্যাডভেঞ্চার প্রীতি, আবার রেসপন্সিবিলিটি, তার রেসপন্সিবিলিটি কাদের প্রতি? পরিবারের প্রতি, তার রাজ্যের প্রতি, তার স্ত্রী সন্তানের প্রতি, ঠিক আছে? অ্যাজ আ হাজবেন্ড অ্যাজ অ্যান্ড ফাদার ইউলিসিস অ্যাকনলেজেস হিজ লাভ ফর হিজ ওয়াইফ অ্যান্ড সন। প্রথমেই বলেছি যে তার প্রতি তার যে ভালোবাসা তার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, সেটা কিন্তু সে কোনোভাবেই অস্বীকার করে না, সেটা কিন্তু তার কাছে স্বীকার্য বিষয়। কিন্তু বিষয় হচ্ছে যে তাকে যে অ্যাডভেঞ্চার এমন ভাবে টানে এটাও সে কোনোভাবে ইগনোর করতে পারে না। বাট he cannot ignore the call of sea and the desire for exploration that burns within him। অর্থাৎ সেটা কি, আহ সে যেহেতু তার রেসপন্সিবিলিটিকেও কি এড়াতে পারে না, আবার সে কি এই যে সমুদ্র তাকে ডাকে, অ্যাডভেঞ্চার মানে বোঝানো হচ্ছে অ্যাডভেঞ্চার যে তাকে ডাকে, এই বিষয়টাও সে কোনোভাবে এড়াতে পারে না। এবং এই দুইটা জিনিস, এই যে কনফ্লিক্ট, এটা কি তাকে কুরে কুরে খায়, তাকে জ্বালায় পোড়ায়। অ্যাজ হি সেজ, আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, yet all experience is an arc whither go glance at untraveled world whose margin fades, forever end and forever I move। এই লাইনগুলোর মাধ্যমে সে কিন্তু বোঝাচ্ছে তার পরিস্থিতি যে আমি আসলে মানে ইউলিসিস আসলে কি সে নিজেই সেটা বলছে যে তোমরা আমাকে যেভাবে দেখছো আমি কিন্তু এরকম না। আমার আসল জীবন কোনটা? যেটা আমি ছেড়ে এসেছি। তার মানে এই যে দ্যাট আই হ্যাভ মেট, তার মানে কি এই ট্রাভেল বা এই অ্যাডভেঞ্চারই কিন্তু তার জীবন, এটাই কিন্তু তার জীবনের পার্ট। এই যে সে এখন থেমে আছে এগুলো কিন্তু তার জীবন না। ইয়েট অল এক্সপিরিয়েন্সেস ইজ অ্যান আর্ক হোয়েদার গো গ্লেন্স দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড। এখানে আমরা আনট্রাভেলড ওয়ার্ল্ড আর হুজ মার্জিন ফেডস একটু লক্ষ্য করি। কারণ আনট্রাভেলড ওয়ার্ল্ড হচ্ছে যে সে যেই জিনিস এখনো কি ডিসকভার করেনি, যেখানে তার এখনো যাওয়া হয়নি, যেখানে তার পদধূলি পড়েনি, পদচিহ্ন তার আঁকা হয়নি, সেই আনএক্সপ্লোরড ওয়ার্ল্ড সেটার কথা বলছে। তার মানে তার এখনো অনেক জার্নি বাকি। হুজ মার্জিন ফেডস, আচ্ছা মার্জিন ফেডস মানে কি? আমরা একটু সমুদ্রের সাথে তুলনা করি, সমুদ্র না, আমরা একটু মরীচিকার সাথে তুলনা করি। দেখা যাচ্ছে যে উম মরুভূমিতে মনে হয় যে ওই যে ওইখানে পানি, কিন্তু যখন ওইখানে যাওয়া হয় দেখা যায় যে ওখানে কোনো পানি নেই, আরো দূরে, এই যে দূরে চলেই যায়। এটা কি এক প্রকার নেভার এন্ডিং প্রসেস, চলতেই থাকে। সমুদ্রেও কিন্তু এরকম মনে হয়। সমুদ্রের কাছে আপনি দাঁড়াবেন মনে হবেন এই যে গোল হয়ে আকাশটা পড়েছে, এখানেই কিন্তু কি, এখানেই কিন্তু জায়গা শেষ। কিন্তু যত আগাবেন, যত আগাবেন ওই মার্জিন কিন্তু মানে যে মার্জিনটা আপনি চিন্তা করেছেন যে ওইখানেই শেষ, ওই মার্জিন কিন্তু শেষ হবে না, ঠিক আছে? এই মার্জিন চলতেই থাকবে। তার মানে এটা একটা প্রতিচিত্র যে অনেক কিছু দেখা হয়নি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া। তারপরে কি আছে? দ্য পোয়েম অলসো এক্সপ্লোরস দ্য থিম অফ মোর্টালিটি অ্যান্ড দ্য ফিয়ার অফ গ্রোয়িং ওল্ড। আচ্ছা, থিম অফ মোর্টালিটি অর্থাৎ মানুষ যে এক সময় মারা যাবে, জীবনের যে শেষ আছে, এই যে মরণোত্তরের একটা বিষয়, মানুষ অমর নয়, এই থিমটাও কিন্তু এই কবিতার মধ্যে বিদ্যমান। তাছাড়াও দ্য ফিয়ার অফ গ্রোয়িং ওল্ড, অর্থাৎ মানুষ যে আস্তে আস্তে বয়প্রাপ্ত হচ্ছে, একই বিষয়ে অনেকটা সিমিলার, যে বয়প্রাপ্ত হচ্ছে, এই যে যত বয়প্রাপ্ত হচ্ছে এই যে দিনে মানে প্রতিটা দিন আমাদের কিন্তু মৃত্যুর কাছে ঠেলে দেয়।
প্রতিটা দিন কিন্তু আমাদের কি মৃত্যুর কাছে ঠেলে দেয়। সাপোজ আমাদের তো বাঁচার কোনো এভাবে কি বলে ডেট ধরে তো আমরা তো এইভাবে তো বলতে পারি না যে আমরা এতদিন বাঁচবো। সো আমরা একটু ক্যালকুলেশনে যাই, যদি কেউ ধরি যে 50 বছর বাঁচবো, তো আজকে যদি আমি ধরি আমার জীবন থেকে একটা দিন চলে গেল, আস্তে আস্তে কিন্তু আমি আরো মৃত্যুর কি কাছে যাচ্ছি, ঠিক আছে? আমি বয়প্রাপ্ত হচ্ছি, আমি আস্তে আস্তে কি মৃত্যুর কাছে যাচ্ছি। এই যে থিম, এই থিমটা কিন্তু কবিতার মধ্যে দেখানো হয়েছে। ইউলিসিস ইজ অ্যাকিউটলি অ্যাওয়ার অফ হিজ ওন মোর্টালিটি অ্যান্ড দ্য প্রসেস অফ টাইম। এবং ইউলিসিসও কিন্তু সেই বিষয়টা জানে, এবং সে জানে বলেই তার ভেতরে অ্যাডভেঞ্চারের এত নেশা। He speaks of how he has grown old and how his physical strength has diminished. Despite this, he is not satisfied to sit back and live out the remainder of his days in comfort. তাহলে এখানে বলা হচ্ছে যে যে সে কিভাবে বয়প্রাপ্ত হয়েছে, আস্তে আস্তে কিভাবে তার ফিজিক্যাল স্ট্রেংথ কমে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু সে জানে, ঠিক আছে? তারপরেও কি সে সন্তুষ্ট নয়। তার মনের মধ্যে এখনো কি আছে, এই যে এত কিছুর পরেও, এত জিনিস দেখেছে, এত জ্ঞান তার মধ্যে, সে কিন্তু অ্যাডভেঞ্চার কম করেনি, তার জীবনই কিন্তু অ্যাডভেঞ্চারে কেটেছে। কিন্তু তারপরেও এই যে আস্তে আস্তে বয়স বেড়েছে, শারীরিক ভারসাম্যতা কমেছে, ঠিক আছে, শারীরিক সক্ষমতা কমেছে, তারপরেও কিন্তু কি হয়নি, সে থেমে থাকেনি। ডেসপাইট দিস, এত কিছুর পরেও সে সন্তুষ্ট নয়। সে কি বসে থাকার পাত্র নয়, সে বসে থাকার পাত্র নয়, ঠিক আছে? যে আমি তো অনেক তো হলো, এবার একটু থামি, একটু সিট ব্যাক, ঠিক আছে? এবং কি করি, পরবর্তী যে জীবনটা আছে, অর্থাৎ আমার আর যতদিন সময় আছে এই বৃদ্ধ বয়সে, আমি কি করি, চুপ করে বসে থাকি। যে ট্রাভেল আমি করছি, যে জার্নি গুলা আমার দ্বারা সম্পাদিত হয়েছে, ওই জার্নির স্মৃতি নিয়ে আমি আরামে এই জীবনটা পার করে দিই। সে কিন্তু এই ধরনের মানুষ কি নয়। তারপরে কি আছে, দ্য মনোলগ রিসের্চ The monologue reaches the point of climax when Ulysses inspires his sailor and makes an appeal to them to enter a life of exploration with great courageous. এই বৃদ্ধ অবস্থায় সে কি করছে, সে তার যারা সহযাত্রী, এই সহযাত্রীদেরও কি করছে, সে কিন্তু মোটিভেট করছে যে আরে একদিন তো মারা যাব, তাই বলে মারা যাব বলে বসে থাকার মতো সময় নেই, ঠিক আছে? সে কি করছে, ইন্সপায়ার করছে তার সেলরদের যে চলো আবার একটা কি, সে আগের মতো আর একটা জার্নি হয়ে যাক, ঠিক আছে? আবার চলো লাইফ অফ এক্সপ্লোরেশনে আমরা প্রবেশ করি, বসে থাকার সময় নেই, ঠিক আছে? As he says, death closes all, but something at the end, some work noble note may yet be done. কত এনার্জেটিক পারসন, হ্যাঁ? বলছে মরণ তো সবারই হবে একদিন না একদিন, তাই বলে বসে থাকার মতো কি সময় নেই, এখনো ভালো কিছু করার কি আছে, বাকি আছে। যা করেছি সেটা পর্যাপ্ত নয়, এখনো এর থেকে ভালো কিছু করার কি আছে, সুযোগ আছে। The poem's language is rich and evocative, capturing
capturing the essence of Ulysses' character and the world in which he lives. বলা হচ্ছে যে এই যে ইউলিসিস পোয়েম, এই পোয়েমের যে কি বলে ল্যাঙ্গুয়েজ, এটা কি রিচ, ধনী? না, এটা হচ্ছে সমৃদ্ধ এবং ইভোকেটিভ, শিল্পসম্মত। ক্যাপচারিং দ্য এসেন্স অফ ইউলিসিসের ক্যারেক্টার, ক্যাপচারিং দ্য এসেন্স অফ ইউলিসিসেস ক্যারেক্টার, যেটা কি করে ইউলিসিসের ক্যারেক্টারকে খুব সার সংক্ষেপে, ঠিক আছে, আমাদের সামনে তুলে ধরে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হুইচ ইন হুইচ হি লিভস, এবং তার এমন একটা দুনিয়ায়, সেই দুনিয়ায় যে ইউলিসিস বসবাস করে, ঠিক আছে। তার মানে ইউলিসিসের ক্যারেক্টার এবং যে দুনিয়ায় তার পদচারণা, সেইটা আমাদের সামনে কি তুলে ধরে ইউলিসিস কবিতার ল্যাঙ্গুয়েজ। The use of metaphor and imagery creates a vivid and powerful picture of Ulysses' longing for adventure and the world he seeks to explore. অর্থাৎ এই যে মেটাফর ইউজ করা হয়েছে এবং ইমাজেরি ইউজ করা হয়েছে, এগুলো আমাদের সামনে কি খুব ফেইথফুল একটা পিকচার, ঠিক আছে, মানে পরিষ্কার একটা পোর্ট্রে আমাদের সামনে তুলে ধরে। কোন বিষয়ে? ইউলিসিস লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হি সিক্স টু এক্সপ্লোর, এবং সেই দুনিয়া, যে দুনিয়াকে সে কি আবিষ্কার করতে চায়। কনক্লুশন আপনারা বাসায় করে নিয়েন। স্যার, অ্যান্সার টু দা কোশ্চেন কি ব্ল্যাক পেন দিয়ে ব্ল্যাক পেনে লিখবো, আর এক্ষেত্রে কি আন্ডারলাইন করতে হবে পেন্সিল নাকি পেন দিয়ে? হাই রে, অপো F17 Pro, নিশ্চয়ই কোনো আমার কোনো আপু হবে, ঠিক আছে। এত সাজসজ্জা, মেকআপ, এ কোনো ম্যাডাম ছাড়া হইতে পারে না। নিশ্চয়ই কোনো ম্যাডাম, নিশ্চয়ই কোনো ম্যাডামের প্রশ্ন, নিশ্চয়ই কোনো ম্যাডামের প্রশ্ন। কারণ যেখানে একটা প্রশ্ন লেখার জন্য 17.5 মিনিট 18 মিনিট সময় বরাদ্দ, সেখানে সেখানে এত সাজসজ্জা, কালার পেন ইউজ, জেল পেন ইউজ, এত কিছু কই পাবেন? বুঝবেন যেদিন প্রথম এক্সাম নিব, নাকের পানি চোখের পানি কোন দিকে যায়, ঠিক আছে। নাকের পানি চোখের পানি কোন দিক দিয়ে গড়ায় বুঝবেন, কালার পেন কোথায় ইউজ করবেন বুঝবেন সেই দিন, ঠিক আছে। আগে লেখা শেষ করেন, তারপরে যদি সময় পান তাইলে মেকআপ লাগাই দিয়েন লেখায়। মেকআপ দেখে আপনারা কিন্তু নাম্বার দিবে না, নাম্বার দিবে আপনার ম্যাটেরিয়ালস এর উপর, ঠিক আছে, যে খাতায় কি ইনপুট আপনি দিয়েছেন। বেসিক্যালি আমি নিজেও একটু খুঁতখুঁতে টাইপের মানুষ। আমার হচ্ছে কি বলে, ডিজাইন ডিজাইন করতে আমারও ভালো লাগে, কিন্তু সময় নেই তো। সময় থাকলে না ডিজাইন করবেন, দেখা যাচ্ছে যে পুরো 100 মার্কের উত্তর করা হয়ে গেছে, তখন কি করবেন? তখন দেখা যাচ্ছে যে 10 মিনিট 5 মিনিট যদি বেঁচে থাকে, প্রথম থেকে শুরু করবেন, আন্ডারলাইন করা হোক যাই হোক, এগুলো শুরু করবেন, ঠিক আছে। তাছাড়া সময়তে কিন্তু পেরে ওঠা সো টাফ, সো টাফ। কলেজ লেভেলে অনেক লেখা, প্রচুর লেখা। কোনো বইয়ের নাম লিখলে কি ইনভার্টেড কমা ইউজ করব? করবেন, সমস্যা নাই। তাহলে আমরা
পরের প্রশ্নটা দেখি, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এই প্রশ্নটা পড়ে আমাদের বিরতি দিব। পাওয়া গেল অবশেষে। এই লেখা কি দেখতে পাচ্ছেন? আর কোনো কোনো জায়গায় একটু ছোট, কোনো কোনো জায়গায় একটু বড়। স্যার কি আমাকে দেখতে পাচ্ছেন? জি না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। জুই ম্যাডাম, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখি, জাস্টিফাই রবার্ট ব্রাউনিং ইজ অ্যান অপটিমিস্টিক পোয়েট, অর্থাৎ অল ইজ ওয়েল। রবার্ট ব্রাউনিং কি অপটিমিস্টিক পোয়েট, অর্থাৎ অপটিমিজমের কথা বলা হয়েছে। আবার যদি বলে যে রবার্ট ব্রাউনিং এর অপটিমিজম নিয়ে লিখেন, ঠিক আছে, একই কিন্তু। এটা 2008 সালে, 2008 সালে এসেছে। তারপরে কি আছে? দ্য পোয়েট্রি অফ রবার্ট ব্রাউনিং হেল্পস আস হ্যাভ আ বেটার পিফ ইনটু লাইফ। তারপরে আছে হচ্ছে রাইট আ নোট অন ব্রাউনিংস ফিলোসফি অফ লাইফ উইথ পার্টিকুলার রেফারেন্স টু হিজ অপটিমিজম। ঠিক আছে, অপটিমিজমের উপরে তার কি ফিলোসফি অফ লাইফ। অপটিমিজম কি? অপটিমিজম হচ্ছে আশাবাদী। যারা আশাবাদী কবি তাদের অপটিমিস্টিক পোয়েট বলা হয়, আর যারা হতাশাবাদী কবি, যাদের লেখার মধ্যে শুধু হতাশা আর হতাশা, তাদেরকে কি বলা হয়? পেসিমিস্টিক পোয়েট। তার কোশ্চেন কি রিপিট হয়? কিন্তু এক্সাম হলে গেলে বুঝবেন রিপিট হয় কি না হয়। দেখা যাচ্ছে আমি বললাম রিপিট হয়, আপনাদের ইয়ারে কোনো রিপিট হইল না, তখন বললেন ওরে আল্লাহ কি সিটার স্যার। আর আমি বললাম যে রিপিট হয় না, তখন দেখলেন যে 2-3টে রিপিট। স্যার কি পাগল? তাহলে আমরা দেখি ইন্ট্রোডাকশন। রবার্ট ব্রাউনিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এরা। তাহলে ভিক্টোরিয়ান এজের ট্রেডমার্ক পোয়েট কে? ট্রেডমার্ক পোয়েট হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। এবং আমরা দেখছি রবার্ট ব্রাউনিং, ইনিও কিন্তু কি ভিক্টোরিয়ান এজের পোয়েট, ঠিক আছে, এবং বিখ্যাত একজন পোয়েট, মোস্ট সেলিব্রেটেড পোয়েটস। সব থেকে বেশি বিখ্যাত কে? আলফ্রেড টেনিসন। এবং কি বলে, রবার্ট ব্রাউনিং এর জনপ্রিয়তাও কিন্তু কম নয়। হি ইজ নোন ফর হিজ ড্রামাটিক মনোলগ। এবং সে সুপরিচিত কেন? তার ড্রামাটিক মনোলগ কি খুবই কি বিখ্যাত। তার ড্রামাটিক মনোলগ গুলো খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। সেজন্যই তাকে কি বলা হয়? দ্য মাস্টার অফ ড্রামাটিক মনোলগ। ঠিক আছে, সো হি ইজ নোন ফর হিজ ড্রামাটিক মনোলগ। সে তার ড্রামাটিক মনোলগের জন্য কি সুপরিচিত। হুইচ এক্সপ্লোর দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান এক্সপেরিয়েন্সেস অ্যান্ড দ্য নেচার অফ হিউম্যান সোল। আচ্ছা, যেটা কি করে? ড্রামাটিক মনোলগের কথা বলেছে। হুইচ কি ড্রামাটিক মনোলগের কথা বলেছে। ড্রামাটিক মনোলগের কাজ কি? এক্সপ্লোর কমপ্লেক্সিটিস অফ হিউম্যান এক্সপেরিয়েন্স। ঠিক যেমন আমরা একটু আগে দেখে আসলাম ইউলিসিসের এক্সপেরিয়েন্স, অ্যান্ড দ্য নেচার অফ হিউম্যান সোল, এবং মানব আত্মা বা আধ্যাত্মিকতার যে প্রকৃতি, ঠিক আছে, সেটা কি প্রকাশ করে। ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগ বেসিক্যালি স্পিকার কেন্দ্রিক, মানে যে বলে। ড্রামাটিক মনোলগটা যাকে ঘিরে লেখা হয়েছে একদম ওই ব্যক্তি কেন্দ্রিক, একদম তার ভেতরের, তার মাইন্ডে, তার যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের যে কমপ্লেক্সিটি, সবকিছু নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করে কি ড্রামাটিক মনোলগ। এক প্রকার আধ্যাত্মিক টাইপের কি কবিতা। এবং ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ গুলো একটু বেশি আধ্যাত্মিক টাইপের। আর তার যে
ড্রামাটিক মনোলগের হিরো গুলা বা মেইন ক্যারেক্টার যারা, তারা কিন্তু মানে কি বলে, এক একজন মাস্টারপিস। While some critics have entitled Browning as a pessimist poet, it can be argued that he is in fact an optimistic poet. এখানে বলা হচ্ছে যে কিছু ক্রিটিক আছেন যারা কি মনে করেন, যারা মনে করেন যে ব্রাউনিং একজন হতাশাবাদী বা দুঃখবাদী কবি, কিন্তু মূলত কিন্তু সেটা না। ইট ক্যান বি আর্গিউড দ্যাট হি ইজ ইনফ্যাক্ট অ্যান অপটিমিস্টিক পোয়েট। বলছে এটা কি যুক্তিতর্ক দিয়ে দেখানো যেতেই পারে বা বলা যেতেই পারে, এখানে একটা কি আর্গুমেন্ট চলতেই পারে যে সে প্রকৃতপক্ষে একজন কি অপটিমিস্টিক পোয়েট। Browning's early poetry was heavily influenced by romantic poets, particularly Percy Bysshe Shelley. এখানে একটা মজার একটা ইনফরমেশন আমরা পাইলাম যে ব্রাউনিং এর যে প্রারম্ভিক লেভেলের, বিগিনিং লেভেলের যে কবিতাগুলো, সেই কবিতায় কি কিসের ছাপ থাকতো? এই যে কি বলে রোমান্টিক পোয়েটস, পার্সি বিশি শেলির যে রাইটিংস এর যে ধরন, ওই জাতীয় তিনি লিখতেন। কারণ শেলির লিখনের মধ্যেও তো কি ছিল, অপটিমিস্টিক একটা টোন ছিল। ওড টু দা ওয়েস্ট উইন্ডের মধ্যে কি আছে, আপনাদের তো পড়ানো হয়নি মনে হয়, ঠিক আছে। ওড টু দা ওয়েস্ট উইন্ডের মধ্যেও কিন্তু একটা অপটিমিস্টিক টোন আছে, ঠিক আছে। ওড টু দা ওয়েস্ট উইন্ডের মধ্যে কি আছে, যেমন রিবেলিয়াস টোন আছে, তার সাথে সাথে কি আছে, অপটিমিস্টিক একটা টোন আছে। তো এই কারণে কারণ শেলির যে চিন্তাধারা ছিল একটা বেটার ফিউচারের, শেলির চিন্তাধারার মধ্যে ছিল কি একটা বেটার ফিউচারের, যে বর্তমান সময় কি আছে, বর্তমান সময় খারাপ আছে, কিন্তু এই যে বর্তমান যে সময়ের যে অস্থিরতা, নেগেটিভ যে সাইড গুলো আছে বিদ্যমান সমাজে, সেগুলো একসময় থাকবে না। এই নেগেটিভিটি গুলো ইন ফিউচারে, কি হবে, ভালো হবে, ঠিক আছে। তো আমরা দেখছি যে ব্রাউনিং প্রভাবিত ছিল কার লিখনের দ্বারা, শেলির লিখনের দ্বারা। However, as he matured as a poet, Browning developed his own distinct style. যেহেতু পরবর্তীতে একটা পোয়েট তার প্রথমে যে যা লিখেছেন সারা জীবনই যে এক স্টাইলে লিখে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ তার প্রথম জীবনের লিখনির মধ্যে শেলির প্রাধান্য ছিল, তার লিখনির যে স্টাইল, ওই ধরনের প্রাধান্যতা ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন সে ম্যাচিউর হয়, সে কি তার নিজস্ব ক্যাটাগরিতে সে দক্ষ হয়ে ওঠে। আচ্ছা, তাই বলছে ব্রাউনিং ইজ অ্যান অপটিমিস্টিক পোয়েট, অ্যাজ অ্যান অপটিমিস্টিক পোয়েট। এখন আমরা ব্যাখ্যা করব যে ব্রাউনিং কে আমরা অপটিমিস্টিক পোয়েট কেন বলছি। One of Browning's most famous poems is Pippa Passes. আমরা যা কিছু রেফারেন্স দেব সবগুলোই কিন্তু তার ড্রামাটিক মনোলগ থেকে, ঠিক আছে। অর্থাৎ ব্রাউনিং এর যে বিখ্যাত কবিতাগুলো আছে তার মধ্যে একটা পিপ্পা পাসেস। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ এ ইয়াং গার্ল নেমড পিপ্পা, ঠিক আছে, এই যে পিপ্পার কাহিনী নিয়ে, হু ইজ এবল টু ব্রিং জয় অ্যান্ড হোপ টু দোজ অ্যারাউন্ড হার। অর্থাৎ পিপ্পা নামের একটা ক্যারেক্টারকে এখানে দেখানো হয়েছে, ইয়াং গার্ল, এবং এই ইয়াং গার্ল, তার ভিতরে এমন এক কোয়ালিটি আছে যে সে কি পারে, সে তার চারপাশের যারা মানুষজন আছেন তাদেরকে আনন্দ ঘন পরিবেশে, ঠিক আছে, একটা আনন্দের বাতাবরণে তাদেরকে কি রাখতে পারেন। এটা তো বাচ্চাদেরই নেচার, ঠিক আছে, যে বাচ্চারা তো খুশির প্রতীক, ঠিক না। তো দেখা যাচ্ছে যে আপনাদের যাদের সন্তান আছে, যারা ক্লাস করছেন, যাদের ছোট বাচ্চা আছে, ঠিক আছে, দেখবেন যে মা বলে ডাকছে, কি খুশি হচ্ছে যে প্রথমে মা বলে ডাকছে, নতুন কিছু করছে,
জানো জানো এটা করছে এটা করছে, ঠিক আছে, নিয়ে সবাই কত খুশি। যদি একটা নেগেটিভ কিছু করে, দেখা যাচ্ছে যে সাপোজ একটা গালিই দিছে, সাপোজ নতুন শিখছে গালিই দিছে, এইটা নিয়েও খুশি হচ্ছে, যা আল্লাহ জানো এই গালি দিছে। মানে একটা আনন্দের একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক আছে, বাচ্চাদের চারপাশে ঘিরে। তো পিপ্পা একটা ইয়াং গার্ল, তো কি বলা হচ্ছে যে পিপ্পার চারপাশে যারা আছেন তাদেরকে সে কি, জি আমার বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, 9 মাস, 9 মাস বয়স। তাহলে এই যে পিপ্পা নামের যে গার্ল, ইয়াং গার্লের কথা বলা হয়েছে, সে কি করে, সে হচ্ছে তার চারপাশের মানুষদের আনন্দের মধ্যে রাখে, ঠিক আছে। দ্য পোয়েম ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস অপটিমিজম অ্যান্ড ইটস সেলিব্রেশন দ্য অব দ্য হিউম্যান স্পিরিট। এই ক- এই কবিতার মধ্যে দেখানো হয় যে বৈশিষ্ট্যায়িত করা হয় কি দিয়ে, অপটিমিজম দিয়ে, ঠিক আছে। হিউম্যান স্পিরিট, অব দ্য হিউম্যান স্পিরিট, অর্থাৎ মানব যে আত্মা, সে মানব আত্মার কি স্পিরিট এখানে দেখানো হয়। এখানে কিছু কি আছে, লাইন্স আছে, যে লাইন্স গুলোর মাধ্যমে কি অপটিমিজম প্রকাশ পাবে। আচ্ছা, অপটিমিজম ধারণাটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আহ আশাবাদী কবি বলা হয়েছে। এখন এই আশাটা কিন্তু মানে জাগতিক আশা না, তাকে যে অপটিমিস্টিক পোয়েট বলা হয়, তার যে আশা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তাকে নিয়ে আশাবাদী, সৃষ্টিকর্তা এবং সৃষ্টি নিয়ে আশাবাদী, ঠিক আছে। এখানে আমরা দেখব সবকিছুই কি স্রষ্টা কেন্দ্রিক। তার যে এই যে অপটিমিস্টিক পয়েন্ট বলা হচ্ছে, স্রষ্টার প্রতি তার যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা থেকে। আচ্ছা, দ্য লার্কস ইজ অন দ্য উইং, দ্য স্নেইল ইজ অন দ্য হর্ন, গডস ইজ ইন হিজ হ্যাভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। এখানে দেখেন, লাইনগুলো খুব সাধারণ মনে হচ্ছে যে এর মধ্যে কি অপটিমিস্টিক টোন থাকতে পারে। তো এই লাইনগুলোর মধ্যে কি অপটিমিস্টিক টোন থাকতে পারে, তাই তো বলা হচ্ছে যে সাধারণ কিছু লাইন দেখেন। এই লার্ক বলতে এক ধরনের পাখির কথা বলা হচ্ছে, স্কাই লার্ক জাতীয় ছোট ছোট পাখি, যে বোঝানো হচ্ছে যে পাখি তার ডানায় ভর করে আছে, মানে স্বাভাবিক অবস্থান বোঝাচ্ছে যে পাখি তার স্বাভাবিক অবস্থানে আছে। এই যে স্নেইল, অর্থাৎ শামুক জাতীয় যে প্রাণী, সেটাও কি আছে, তার খোলসের মধ্যে তার স্বাভাবিক অবস্থানে আছে। গড, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাও কি আছেন, তার স্বাভাবিক অবস্থানে আছেন, ঠিক আছে। হ্যাভেনে আছেন, তার স্বাভাবিক অবস্থানে আছেন, যেখানে তার থাকার কথা। তার মানে কি, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, তার মানে দুনিয়ায় সবকিছু ঠিক আছে, কোনো কি নাই, কোনো নেগেটিভ কিছু নাই, ঠিক আছে। আমরা যারা মুসলমান আছি বা অন্যান্য ধর্মেও কিন্তু সৃষ্টিকর্তার প্রতি কি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে, যে সৃষ্টিকর্তা তাদের সাথে ওইরূপই আচরণ করেন, তারা সৃষ্টিকর্তাকে নিয়ে যেমন চিন্তা করেন। যদি আমি চিন্তা করি যে আমার সৃষ্টিকর্তা খুব ক্রুয়েল, এর এত কিছু দেয়, আমার পাশে 10 তলা বাড়ি উঠে যাচ্ছে, আমি পরিশ্রম করি, আমার ভেতরে তো কোনো কমতি নাই, আমাকে কেন দেয় না, ঠিক আছে, কত নিষ্ঠুর, আল্লাহর কোনো বিচার নাই, সৃষ্টিকর্তার কোনো বিচার নাই, ঠিক আছে। এই যে এই চিন্তাধারা যদি আমরা করি সৃষ্টিকর্তার প্রতি, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সাথে এইটাই দিবেন। আমরা যদি চিন্তা করি যে আমার সৃষ্টিকর্তার কোনো অভাব নাই, ঠিক আছে, পুরো দুনিয়ার মানুষের অভাব আছে যত ধনীই হোক, কিন্তু আমার সৃষ্টিকর্তার দরবারে কি নাই, কোনো অভাব নাই। আমরা যদি আশাবাদী হই যে হয়তো এখন দিচ্ছেন না, আমরা যা চাচ্ছি আমাদের আশা পূরণ হচ্ছে না, এখন দিচ্ছেন না, কিন্তু কি যখন দেয়ার তখন দিবেন। হয়তো এখন দিলে সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না, কিন্তু যখন আমাদের যেটা দরকার তখন তিনি দিবেন, তিনি তো সর্বজ্ঞ। এই যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কিন্তু এই যে এই লাইনগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে, যে অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, তার মানে দুনিয়ার সবকিছু ঠিকঠাক মতোই আছে, কোনো কি নাই, কমতি নাই। এই পড়া কি বোধগম্য হচ্ছে আপনাদের, না মাথার উপর দিয়ে যাচ্ছে?
আচ্ছা, তাহলে আমরা নেক্সট খেয়াল করি। সিমিলারলি রেবাই বেন এজরা, রেবাই, ঠিক আছে, রাব্বি না কিন্তু, রাব্বি না, এটা হচ্ছে রেবাই। রেবাই হচ্ছে যাজক, যারা এই যে চার্চের যারা পুরোহিত, যারা থাকেন পুরোহিত জাতীয়, চার্চ যারা কি করেন, যেমন আমাদের ইমাম, মসজিদের পুরোহিত, যাজক যারা, যাজকের ফাদার, ঠিক আছে, মানে গির্জা, সহজ কথায় গির্জার যারা দায়িত্বে থাকেন ফাদার, তাদেরকে কিন্তু র্যাবাই বলা হতো, ঠিক আছে, র্যাবাই বেন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিই, না দিয়েই পারা গেল না, ঠিক আছে। যারা কোর্স করছেন তাদের মধ্যে, মানে আমার যা অভিজ্ঞতা সেই আলোকে আমি বলছি, মানে আমি যতটুকু দেখেছি, 3টা ব্যাচ, 4টা ব্যাচ, 4টা ব্যাচ চলতেছে আপনাদের নিবন্ধনের, রিটেনের, কলেজ পর্যায়ের। তো একটা জিনিস দেখছি যে অধিকাংশই, অধিকাংশ স্টুডেন্টই বয়স্ক। বয়স্ক বলতে মানে আমার থেকেও বয়স্ক। অনেকে আছেন জব করে, স্কুলে জব করছে বা অন্য কোনো জায়গায় জব করছে, ঠিক আছে, জব করছে। তারপরে আছে যে অনেক বোন আছে যে 2-3টা সন্তানও আছে, অনেকে স্ট্রাগল করে লেখাপড়া করছেন। দেখেন, লেখাপড়ার বয়স যদি আমি বলি যে নাই, কথাটা ভুল হবে, কিন্তু মানে প্রেক্ষাপটটা কিন্তু ঠিক। যে এই যে আমরা যখন লেখাপড়া করি, আমাদের মানে পিওর স্টুডেন্টের বয়স যখন থাকে, আমরা ধরলাম মাস্টার্স পর্যন্ত, এর মধ্যে কিন্তু আমরা সচরাচর কি হই না, অন্য কোনো কাজে ইনভলভ হই না, ঠিক আছে। আমরা জাস্ট হয়তো 2-1জনের বিয়ে হয়ে যায় কোনোভাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কি হয়, স্বামী থাকে না, বাচ্চা থাকে না, ঠিক আছে, বউ থাকে না, কোনো ঝামেলা থাকে না, একার মতো একা, জাস্ট পড়া, সংসারের চিন্তা নেই, ইহজাগতিক চিন্তা নেই। যদি নাও পড়ি, অন্যান্য দিকে মাইন্ড সেট থাকে না, শুধু স্টাডির দিকেই থাকে যতটুকুই পড়ি, ঠিক আছে। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, ম্যাক্সিমামই, ঠিক আছে, ফ্রেশার খুব কম আছেন, যে সদ্য নেই তা না, আছেন, অনেকেই আছেন, কিন্তু সংখ্যায় সেটা অনেক কম। এখানে ম্যাক্সিমামই বিবাহিত, না হলে পরিবারের অনেক প্রেসার, চাকরির বয়স শেষের দিকে, অনেকের 30 ঊর্ধ্বও প্রায় হয়ে গেছে, ঠিক আছে, নানান রকম ঝামেলা আছে। সো এই বয়সটা মানে বিয়ন্ড দা স্টাডি বলা চলে, মানে পড়ালেখার ঊর্ধ্বে চলে গেছে। এখন যে এই যে স্টুডেন্টের মতো বই নিয়ে বসে থাকা, হ্যাঁ, এই বয়সটা কিন্তু আর নাই। দেখা যাচ্ছে পড়তে বসছি, বাচ্চা এসে জ্বালাচ্ছে, ছিঁড়েই দিছে শীতটা, এরকম নানান ঝামেলা আছে, ঠিক আছে। পড়তে বসছি, শাশুড়ি ডাকছে, আরে রান্না করতে, রান্নার সময় হয়ে গেল, স্বামী অফিসে যাবে, গুছাই দাও, ঠিক আছে, বা নিজের অফিস, ঝামেলার শেষ নাই। তো এগুলো যেহেতু ভর্তি হয়েছেন, ইচ্ছা আছে চাকরি করার, এগুলো সাইডে রেখে, এগুলোরে পেইন ভাবা যাবে না, ঠিক আছে, এগুলো পার্ট অফ লাইফ ভেবে এগুলো সাইডে রেখে এগিয়ে যেতে হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এগুলো তো অবশ্যম্ভাবী হয়ে গেছে সাথে। এখন তো এগুলো আর মানে অ্যাভয়েড করার কিছু নাই। এখন এই জিনিসগুলো হয় কি, পড়ালেখায় যথেষ্ট প্রভাব ফেলে, যেহেতু মনোসংযোগ হয় না, সে কারণে অনেকেই বলেন, স্যার পড়ছি মনে থাকে না, পড়ছি মনে থাকে না। মনে থাকবে কি করে, পড়ালেখা তো সাধনা। 10 মিনিট পড়তে বসলাম, 5 মিনিট অন্য কাজ করে আসলাম, ঠিক আছে, এরকম করে তো পড়া হয় না, ঠিক আছে, এরকম করে পড়া হয় না। তো এই বিষয় নিয়েও হতাশ হওয়ার কিছু নেই, যে পড়ছি বাট হচ্ছে না, তাহলে পরীক্ষার হলে যে কি করব, এখনই তো হচ্ছে না, তাহলে পরীক্ষার হলে কি করব। তো যত হতাশ হবেন তত ডুবে যাবেন, যত হতাশ হবেন তত ডুবে যাবেন, লেগে থাকতে হবে, হ্যাঁ, লেগে থাকতে হবে। আর আপনারা আপনাদের পারিপার্শ্বিকতাই হোক আর নিজের দোষের কারণেই হোক, এখানে দোষ আপনাদেরও আছে। প্রিলি পরীক্ষা হয়েছে কবে, অন্যান্য চাকরিতে সিওরিটি থাকে না যে আমি পরবর্তী স্টেপে যেতে পারবো কিনা, কিন্তু এখানে তো এনটিআরসি কে ধন্যবাদ দিতে হয়, যে এনটিআরসি এমন একটা কি বলে
ল্যান্ডমার্ক স্থাপন করেছে, ঠিক আছে, যে 40 পাইলেই পাস। মার্ক কিন্তু বেশিও দিইনি, ডিরেক্ট বলে দিছে যে 40 পাইলেই পাস। তো 40 পাইলে আমি তো বুঝতেই পারছি, 40 পাওয়ার পরে আমি তো বুঝতেই পারছি, আমি তো যেদিন পরীক্ষা দিয়েছি সেদিন এসেই তো বুঝতে পারছি বিভিন্ন সোর্স থেকে উত্তর ঘেটে, তা আমি পরবর্তী ধাপে উন্নীত হব। তো আমার কি তখন ভর্তি হওয়া উচিত ছিল না, বা তখন থেকেই কি স্টাডি করা উচিত ছিল না? এই যে বসে আছি যে দেখি রেজাল্টটা হোক না খেয়ে মুখি বাধায়, ঠিক আছে। অনেকের সাথে দেখা যাচ্ছে কি হয়, দুর্ঘটনা ঘটে, যে দেখছি যে 50-55 উপরে থাকে, বাট রেজাল্ট আসেনি। হয়তো দেখা যাচ্ছে ওএমআর শিটে কোনো ঝামেলা হয়েছে, পূরণে কোনো সমস্যা হয়েছে, বা আমি 50টা মার্কের উত্তর করছি, বাট আমার ওএমআরটা পূরণ ঠিক মতো হয়নি, ওই জায়গা আমার নেগেটিভিটি হয়েছে। তাহলে এই যে যে সমস্যাগুলো, কিন্তু সবার ক্ষেত্রে তো আর এইগুলো হয় না, ঠিক আছে। তো আপনাদের তো উচিত ছিল ভর্তি হয়ে যাওয়া বা পড়া শুরু করা, না হলে টাকা 1500-2000 লসই যেত। কিন্তু এই প্যারাগুলো তো, প্যারার সম্মুখীন তো হওয়া যেত না। মেন্টাল প্রেশারের উপর কি আর কোনো প্রেশার আছে? মাথায় বোঝা তুলে দিলেও তো এত খাটনি হয় না যতটা কি এই যে মেন্টাল প্রেশারের। যেমন আমার ওয়াইফের কথাই বলি, আমার যখন 17তম নিবন্ধন, 17তম নিবন্ধনের রিটেন আমরা দুজনেই দিতে যাব। আমার ওয়াইফ তখন 8 বা 7 মাসের প্রেগনেন্ট, তখন আর খুব বেশি ঝুঁকি নেইনি যে জার্নি করানোর। এই যে হলো না, 18তম প্রিলি দিছে, এখন রিটেনের জন্য পড়তেও পারে না। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, দীর্ঘদিন যাবত, 5-6 মাস যাবত পড়তে পারে না, মানে বই ধরতে পারে না। তো সেই তুলনায় তো তাও তো আপনারা তো বইয়ের সাথে, কোর্সের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে। ভাবছেন যে ভালো জুতা নাই, কিন্তু যার পা নাই তার অবস্থা চিন্তা করেন, সে জুতা পরে কি করে। আচ্ছা, অনেক কথা হলো। উনিও ইংলিশের, উনিও ইংলিশের। Similarly, in Rabbi Ben Ezra, Browning explores the idea of aging and nature of human soul. Idea of aging. এজিং সম্পর্কে আমরা কিন্তু আজকে পড়েছি। এই যে বয়প্রাপ্ত হওয়া, বয়প্রাপ্ত হওয়া বা বৃদ্ধ হওয়া, আস্তে আস্তে মরণের দিকে যাওয়া, ঠিক আছে, মরণের দিকে ধাবিত হওয়া, এই যে জিনিসগুলো, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে এই যে রাবাই বেন এজরা কবিতায় থিমটা কি বা সেন্ট্রাল আইডিয়াটা কি? এই কবিতার সেন্ট্রাল আইডিয়া হচ্ছে এজিং, এজিং অর্থাৎ বয়প্রাপ্ত হওয়া, অ্যান্ড নেচার অফ হিউম্যান সোল, মানবাত্মার প্রকৃতি, ঠিক আছে। মানবাত্মার প্রকৃতি আপনারা ভালো করে শুনবেন, ঠিক আছে, কারণ এই যে একই জিনিসগুলোই কিন্তু আমি কিন্তু পড়ানোর আগেই বলে দিয়েছি যে ড্রামাটিক মনোলগের কথাই কিন্তু একটা। এই যে স্পিকার কি বলছে, তার মনের আশা, তার ভেতরের কমপ্লেক্সিটি, ইনার কনফ্লিক্ট, তার মানবাত্মার প্রকৃতি, তার যে আত্মা, এই আত্মার ধরন, ঠিক আছে, তার সাথে অন্য মানুষের রিলেশনশিপ কেমন, এই জিনিসগুলা কিন্তু খুব বেশি করে কি করা হয়, হাইলাইট করা হয় হচ্ছে ড্রামাটিক মনোলগের ভিতরে। এখন আমরা ড্রামাটিক মনোলগ নিয়ে হয়তো পড়ছি না, কিন্তু যে কবিতাগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো তো ড্রামাটিক মনোলগেরই। তাহলে রেবাই বেন এজরা কবিতায় দেখানো হয়েছে the idea of aging and the nature of human soul. The poem is characterized by its optimism and its celebration. As Browning writes, এখন আমরা এই যে কোটেশন গুলো আছে, এই কোটেশন গুলোর ভিতরে দেখবো আর কি অপটিমিস্টিক টোন আছে। গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। তারপর আরো কিছু লাইন আছে বাদ দিয়ে দিয়েছি, যেগুলো দরকার এর সাথে রিলেটেড বর্ণনার সাথে সেগুলো নিয়েছি। হু সেইড এ হোল আই প্ল্যান্ড, ইউথ শোজ বাট হাফ,
ট্রাস্ট গড, সি অল, নর বি অ্যাফ্রেড। এখন বলা হচ্ছে যে স্পিকার বলছে যে গ্রো ওল্ড অ্যালং উইথ মি, যে আমার সাথে কি হও, বয়প্রাপ্ত হও, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, কারণ দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। তা এখানে ভালোর কি আছে, এই উক্তির মধ্যে আশাবাদী হওয়ার কি আছে? কারণ একটু আগেই তো বললাম যে আস্তে আস্তে বয়স্ক হওয়া মানে কি, হ্যাঁ ডট ডট দিবেন, কারণ মাঝখানে কিছু লাইন নাই তো ডট ডট দিয়ে দিবেন, সমস্যা নাই। তাহলে আহ, বলা হচ্ছে যে একটু আগেই বললাম যে যখন মানুষ বয়স্ক প্রাপ্ত হচ্ছে তার মানে কি আস্তে আস্তে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তো এখানে ভালোর কি আছে স্যার, এখানে তো ভীতির একটা বিষয়। তো এই জন্যই স্পিকার বলছে যে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, কারণ বেস্ট ইয়েট টু বি, এর মধ্যেও ভালো কিছু আছে। কি আছে? একটা মানুষ যখন বয়স্ক প্রাপ্ত হয় তখন কি হয়, আস্তে আস্তে তার যখন বয়স বাড়ে তার অভিজ্ঞতার লেভেলও কি হয়, বাড়ে, তার জ্ঞান গরিমা, তার এক্সিলেন্সি, তার এক্সপেরিয়েন্স সবকিছুই বাড়ে। তো সে যত বয়স্ক হবে, মারা তো একদিন সবাই যাবে, তো সে যত বয়স্ক হবে তার কি হবে, তত বেশি জ্ঞান গরিমায় সে সমৃদ্ধ হবে। তো এটা কি বেস্ট কিছু নয়? এটা অবশ্যই কি বেস্ট। সেই জন্য বলছে যে এই যে আমার সাথে কি হও, বয়স্ক প্রাপ্ত হও বা বৃদ্ধ হও, ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। কি হবে? কারণ বেস্ট ইয়েট টু বি। আবার বলছে হু সেইড এ হোল আই প্ল্যান্ড, ইউ চোজ বাট হাফ, ট্রাস্ট গড, সি অল, নর বি অ্যাফ্রেড। এখন বলছে যে ইয়াং কালে, যাদের ইয়াং বয়স থাকে, যাদের কি ইয়াং বয়স কালে দেখা যাচ্ছে আপনি প্ল্যান করছেন, ঠিক, তো প্ল্যান কি সবসময় এক্সিকিউট হয়? 100% খাটাইতে পারেন? যে প্ল্যান আমরা যতই করি, প্ল্যান এক্সিকিউট হয় কার প্ল্যান? প্ল্যান এক্সিকিউট হয় সৃষ্টিকর্তার। আমাদের প্ল্যান এক্সিকিউট হোক আর না হোক, তিনি যে প্ল্যান করে রেখেছেন এক্সিকিউট হয় কিন্তু সেটাই, ঠিক আছে। সো আমাদের প্ল্যান সবসময় তো কি 100% এক্সিকিউট হয় না। তাহলে কি দেখছি আমরা, যে ইয়ুথ কালে বা তোমার যুবক কালে তুমি যা প্ল্যান করো তার কি সমস্তটা প্ল্যান করো হয়তো, কিন্তু খাটে হয়তো অল্পই, ঠিক আছে। সেই কারণে এই যে ভয় পাওয়ার কিছু নেই, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, কাজ করে যাও, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তা কি তোমাকে দিবেন, তোমার পরিশ্রম অনুযায়ী, তোমার কর্ম অনুযায়ী তোমাকে দিবেন, ঠিক আছে। ভালো হলে ভালো দিবেন, খারাপ হলে কি খারাপ দিবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাওয়ার কি কিছু আছে? অবশ্যই ভয় পাবার কিছু নাই। তারপরে কি বলছে, Browning did not conceive of God as a cruel and tyrannical being, unmindful for the created universe. He conceived of God as unmindful for the created universe. He conceived of God as a benignant and sympathetic power, helping men in their endeavors if they reposed faith in him and his mercy. একটা মজার বিষয় হচ্ছে যে আমরা বলেছিলাম অপটিমিস্টিক, এখানে কিন্তু আশাবাদী সৃষ্টিকর্তার প্রতি, প্রত্যেকটা প্যারাতেই কিন্তু আমরা দেখেছি যে সৃষ্টিকর্তার প্রতি কি করা হয়েছে, আশা দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি যে ব্রাউনিং ডিড নট কনসিভ, তার মানে কি ব্রাউনিং কি করেন না,
বিশ্বাস করেন না যে সৃষ্টিকর্তা নিষ্ঠুর, সৃষ্টিকর্তা কি ক্রুয়েল, সৃষ্টিকর্তা অত্যাচারী, সৃষ্টিকর্তা যে অত্যাচারী এটা ব্রাউনিং কি বিশ্বাস করেন না। এবং সে যে আনমাইন্ডফুল, সে তার কি তার সৃষ্টিকে ভুলে গেছেন, তার সৃষ্টিকে নেগলেক্ট করেন, এই জিনিস কি ব্রাউনিং কোনোভাবেই বিশ্বাস করেন না। কারণ তিনি তো একজন অপটিমিস্ট, তিনি এই জিনিসটা কোনোভাবেই বিশ্বাস করেন না। বরং সে কি বিশ্বাস করে, গড হ্যাজ এ বেনিগন্যান্ট অ্যান্ড সিম্প্যাথেটিক পাওয়ার। গড কি দয়ালু, তার মধ্যে সহানুভূতি আছে তার সৃষ্টি নিয়ে, তাই তো, তার মধ্যে সহানুভূতি আছে সৃষ্টি নিয়ে। আমরা আমাদের সন্তানদের প্রতি কি সহানুভূতিশীল নই? আমাদের পিতামাতাকে আমাদের প্রতি সহানুভূতিশীল নাই? আমরা তো তাদের মাধ্যমেই সৃষ্টি, আল্লাহ তাদের মাধ্যমেই কি আমাদের সৃষ্টি করেছে, তাই তো। তো আমাদের পিতামাতা কি আমাদের প্রতি সহানুভূতিশীল নয়? অবশ্যই সহানুভূতিশীল। যতই আমরা খারাপ কিছু করি, হয়তো সাময়িক রাগ হয়, কিন্তু কি আমাদের প্রতি তো সহানুভূতিশীল, তাই তো। আমাদের প্রতি তো ক্রুয়েল ট্রিটমেন্ট করেন না। আবার মানুষ তো দু একজন হয়তো করেন হাতে গোনা, কিন্তু সৃষ্টিকর্তা কি তাই? আমরা তো সবাই তার সৃষ্টি, তাই তো। তিনি কি আমাদের প্রতি ক্রুয়েল? কখনোই না। তিনি আমাদের প্রতি কখনোই ক্রুয়েল না। আবার বলছে তিনি আমাদের প্রতি কি সহানুভূতিশীল, হেল্পিং মেন ইন দেয়ার endeavors if they reposed faith in him and his mercy। এবং কি করে, সেই সব মানুষদের সাহায্য করে যারা সৃষ্টিকর্তার প্রতি কি ভরসা রেখেছে, ঠিক আছে, তার প্রতি কি করে, রিপোজড, রিপোজড ফেইথ, বিশ্বাস স্থাপন করেছে, ঠিক আছে, বা কোনো কারণে বিশ্বাস ছুটে গেছে, আবার তার প্রতি কি বিশ্বাস এনেছে নতুন করে, তাদেরও কি করেন, তাদের প্রতিও সে সহানুভূতিশীল। God made all the creation and gave them our love, our fear. We and they are his children, one family here। তাহলে এই যে সৃষ্টিকর্তা সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে গড মেড অল দ্য ক্রিয়েচার অ্যান্ড গেভ দেম আওয়ার লাভ অ্যান্ড ফিয়ার। উই হ্যাভ, সরি, উই অ্যান্ড দে আর হিজ চিলড্রেন। তার মানে কি, চিলড্রেন বলতে বোঝানো হচ্ছে আমরা তার সৃষ্টি, তিনি আমাদের পালনকর্তা, তাই তো। এবং আমরা যেহেতু তার থেকেই সৃষ্টি, সো দুনিয়াতে আমরা যারা আছি তারা সবাই কি একটা ফ্যামিলিতে বিলং করি। Similarly, Andrea, similarly, in Andrea del Sarto, Browning explores the nature of art and relationship between art and life. Nature of art and the relationship between art and life. এই কবিতায় যে সেন্ট্রাল আইডিয়া হিসেবে দেখানো হয়েছে, সবকিছুই মনে থাকার উপায় পড়া, পড়ার উপরে আর কোনো উপায় নেই মনে রাখার, পড়ার উপরে, পড়া লেখার উপরে আর কোনো উপায় নেই। আমার আর জানা নেই, যদি অন্য কোনো উপায় থাকে হয়তো কোনো বাবা দরবেশ, তারপরে বড় কোনো ইমাম, মাজার শরীফের ইমাম টিমাম এরা হয়তো দিতে পারে। আমার আর কোনো জানা নেই উপায় পড়া মনে রাখার। ভাই পানি আছে? The poem is the poem is characterized by its complexity and its relationship of the human soul. However, even in his complex and exquisite poem, there is a sense of hope and optimism. তাহলে এই যে আন্দ্রিয়া ডেল সার্তো কবিতাটা, এটা কি এক্সপ্লোর করে, হিউম্যান নেচার, সরি, নেচার অফ আর্ট, সৃষ্টিকর্মের, ওটা একটু দিয়ে দেন তো ভাই, সাউন্ড আসছে ওই ঘরেতে। কি করেন, এক্সপ্লোর, কোন থিমটা এক্সপ্লোর করেন, নেচার অফ আর্ট, অর্থাৎ শিল্পকর্মের যে প্রকৃতি এবং আর্টের সাথে মানুষের যে সম্পর্ক, ঠিক আছে, সেটা সেটা কি এক্সপ্লোর করে আন্দ্রিয়া ডেল সার্টো কবিতা। এবং এই কবিতার মধ্যেও কি আছে,
হোপ অ্যান্ড অপটিমিস্টিক টোন আমরা কি লক্ষ্য করতে পারি। এটা ঠিক, এই দুইটা লাইন ঠিক ইউলিসিসের মতো। আহ, বাট আ ম্যান রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প, অর হোয়াটস আ হ্যাভেন ফর। আচ্ছা, গ্রাস্প কি? গ্রাস্প হচ্ছে আঁকড়ে ধরা। তো বলছে যে একটা মানুষ, ঠিক আছে, এ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প, অর্থাৎ একটা মানুষ যতটুকু অর্জন করতে পারে, যে কোনো জিনিস, তার জ্ঞান, গরিমা, টাকা পয়সা, সম্পত্তি, নেগেটিভে না যাই, পজিটিভই ধরি, ঠিক আছে, যে একটা মানুষ যতটুকু অর্জন করতে পারে তার কি হওয়া উচিত, তার থেকেও বেশি অর্জন চেষ্টা থাকা উচিত। যে আমি এতটুকু অর্জন করেছি, বাট এর থেকেও বেশি কি আমার অর্জনের চেষ্টা থাকা উচিত। এই যে শুড এক্সিড হিজ গ্রাফ, অর্থাৎ তার থেকেও বেশি আঁকড়ে ধরা উচিত, যতটুকু সে পেয়েছে তার থেকেও তার কি বেশি আঁকড়ে ধরার চেষ্টা করা উচিত। অর হোয়াট ইজ আ হ্যাভেন ফর। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখছি যে ইউলিসিসের মতো আহ, এখানে থিমটা মিলে যাচ্ছে, যে তার অ্যাডভেঞ্চার, সে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার করেছে, অনেক কিছু জানে, অনেক নলেজ তার কি গ্যাদার্ড হয়েছে, তারপরেও সে কি সন্তুষ্ট না, কারণ এর থেকেও বেশি তার কি গ্যাদার করা উচিত বলে সে মনে করে। এখানেও বলা হচ্ছে যে একটা মানুষ যা গ্যাদার করতে পারে তার থেকেও বেশি কি তার গ্যাদার করার চেষ্টা করা উচিত। কনক্লুশন আছে, ঠিক আছে, কনক্লুশন আর পড়াচ্ছি না, আপনারা এটা দেখে নিয়েন বাসায়। আজান হয়ে গেছে, আমরা নামাজের একটু বিরতি দিই, তারপরে আবার শুরু করব। কত মিনিটের বিরতি? 5-7 মিনিট, 5-7 মিনিটের ভিতরে আমরা শুরু করব।
আচ্ছা, দু এক মিনিটের ভিতরেই ক্লাস শুরু করব। আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ের হার্টের মাল্টিপল প্রবলেম আছে, হার্টের অনেকগুলো সমস্যা আছে। জেসমিন, জি স্যার। কিছু বলতে চান? স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি স্যার। বিষয়টা হচ্ছে আমি এখন একটা এমপিভুক্ত স্কুলে আছি 16তম নিবন্ধনে। আহ, আমার বয়স 35 হয়ে গেছে স্যার। এখন আমি তো ইন্ডেক্সধারী, আমি কি তাহলে কলেজে পরীক্ষা দিতে পারবো? আপনি কি স্কুলে? জি স্যার। স্কুলের 16। ইন্ডেক্সের সাথে কলেজের সমস্যা নাই, সম্পর্ক নাই কোনো। জি স্যার। স্কুলের ইন্ডেক্সের সাথে কলেজের ইন্ডেক্সের সম্পর্ক নাই। স্যার তাহলে তো আমার পরীক্ষা দিয়ে লাভ নেই না স্যার? স্কুলের ইন্ডেক্সের সাথে কলেজের ইন্ডেক্সের কোনো সম্পর্ক নাই। আপনি কথা বুঝতে পারছেন আমার? জি স্যার। স্কুলের সাথে স্কুলের সম্পর্ক, কলেজের সাথে কলেজের সম্পর্ক। স্যার তাহলে তো আর পরীক্ষা দিয়ে লাভ নেই স্যার। তাহলে তো আপনি আমার কথা বোঝেননি। না, বুঝতে পারিনি স্যার। তাহলে বলছেন কেন যে বুঝেছি? তা আপনি স্কুলের ইন্ডেক্সধারী, তো আপনার কলেজের সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, তাহলে দিতে পারবো স্যার। এইজ তো 35 হয়ে গেছে স্যার। এজ 35 হয়ে গেছে জি স্যার। সার্টিফিকেট অনুযায়ী? জি স্যার। তাই বলে এই আশায় স্কিপ করা উচিত হবে না। আপনি পরীক্ষা দেন, ঠিক আছে? জি। পরীক্ষা দেন, রেজাল্ট আসুক, ভাইবা টাইবা দেন, তারপরে সার্কুলারের সময় যা হয় সেটা দেখা যাবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আমি এই জন্য একটু কনফিউজ ছিলাম, তো আমি 17তম স্যার নিবন্ধন দিয়েছিলাম স্যার, রিটেনটা কলেজে। আচ্ছা, ঠিক আছে, আপনি পরীক্ষা দেন, সমস্যা নেই, পরীক্ষা দেন, পরে পরের চিন্তা পরে। আপনার তো আর হারানোর কিছু নাই। আচ্ছা স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, জি। জান্নাত, আপনি বলুন কি বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কেমন আছেন? একটু সাউন্ড কোয়ালিটি এত কম কেন? কিছুই তো শুনতে পাইনি, একদম আস্তে। জি, এবার বলেন। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি আউট অফ টপিক একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি সুযোগ দেওয়া হতো। দ্রুত বলুন, যেহেতু ক্লাস এখনো বাকি তো। স্যার আমি হচ্ছে যে স্কুল কলেজ একসাথে প্রিপারেশন নিচ্ছি, বাট স্কুল আমার প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। তো আপনার কাছে একটু কিছু সাজেশন বা মোটিভেশন চাচ্ছিলাম যে কলেজটা কিভাবে ভালো করে এক্সাম দেওয়া সম্ভব আমার পক্ষে। কোর্স করছেন, আর কি লাগে? ভালো করে পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, তবুও একটা মনের ভিতর ভয় কাজ করতেছে তো। ভয় তো থাকেই, জি নতুন স্যার। কিছু ভয় তো থাকবেই, যেহেতু কলেজের আর প্রিপারেশন কম। এটা ফার্স্ট স্কুল টাইম নিয়ে, দিচ্ছি আমি। আচ্ছা, স্কুল স্কুল যেহেতু কমপ্লিট, কলেজের দিকে একটু বেশি মনোযোগ দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ স্যার, দোয়া রাখবেন তাহলে। অবশ্যই। আচ্ছা, আমরা লাস্ট প্রশ্নটা দেখি। হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ অ্যান্ড ডিসকাস রবার্ট ব্রাউনিংস হ্যান্ডলিং অফ ড্রামাটিক মোনোলগ, অর্থাৎ রবার্ট ব্রাউনিং এর যে ড্রামাটিক মোনোলগের টেকনিক গুলা, ঠিক আছে, সেগুলো আমরা দেখব, যে তিনি কোন ভঙ্গিতে ড্রামাটিক মোনোলগ লিখে গেছেন। আচ্ছা, ইন্ট্রোডাকশন। রবার্ট ব্রাউনিং is renowned for his mastery of dramatic monologue. Through his poems, Browning delves into the soul of his characters, offering insights into human nature and behavior. আমরা দেখছি যে তার এই যে ড্রামাটিক মনোলগ, ঠিক আছে, এই ড্রামাটিক মনোলগ গুলো কি এতটাই প্রাণবন্ত যে
এই ড্রামাটিক মনোলগ তাকে কি করেছে, মাস্টার করেছে, তাই তো? তিনি এই ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত, এবং তার এই কবিতার মধ্যে সে কি করেছেন, অন্বেষণের চেষ্টা করেছেন। কি অন্বেষণ? এই যে সোল অফ হিজ ক্যারেক্টার্স, একই কথা, সোল অফ হিজ ক্যারেক্টার্স অফারিং ইনসাইটস ইনটু হিউম্যান নেচার অ্যান্ড বিহেভিয়ার। ইনসাইটটা কি? ইনসাইট হচ্ছে কি বলে, আহ, কোনো কিছুর ইনার, ঠিক আছে, অন্তর্দৃষ্টি, যেটাকে মানে ভালো মতো বলা যায় যে অন্তর্দৃষ্টি। তাহলে এটা আমাদের কি কি করে, এক প্রকার অন্তর্দৃষ্টি, মানে অর্থাৎ ওই মানুষটার ভেতরে, যে স্পিকারের ভেতরে কি আছে তার মনের ভেতরে, ঠিক যেন সেই বর পাওয়ার মতো, যে একজন আমার সামনের মানুষ কি বলছে, সেটা আমার এমন ক্ষমতা আছে যে আমার সামনের মানুষ কি ভাবছে সেটা আমি বুঝে ফেলি। ঠিক বিষয়টা এরকম, যে আমাদেরকে তার যে ড্রামাটিক মনোলগ গুলো আছে, এটা কি করে, ইনসাইটস প্রদান করে ইনটু হিউম্যান নেচার অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ ওই স্পিকারের নেচার এবং বিহেভিয়ার সম্পর্কে। সাম অফ দ্য আউটস্ট্যান্ডিং ড্রামাটিক মনোলগস অফ রবার্ট ব্রাউনিং ইজ মাই লাস্ট ডাচেস, অ্যান্ড্রিয়া ডেল সার্ট্রো, ফ্রা লিপ্পো দ্য লাস্ট রাইড টুগেদার। His skill in this genre lies in his ability to create compelling characters. তার ক্যারেক্টারাইজেশনটা কিন্তু একটু অদ্ভুত ছিল, ঠিক আছে? বলছে তার এই যে ড্রামাটিক মনোলগ যে স্কিল, মানে তার যে স্কিল, এটা কি করে, তার এই যে ক্যারেক্টার আকর্ষক, চিত্র আকর্ষক যে ক্যারেক্টার তৈরির যে অ্যাবিলিটি, এটার উপরে বহুগুণে কি নির্ভর করে। অ্যালোয়িং দেম টু রিভিল দ্য ইনারমোস্ট থটস থ্রু দেয়ার স্পিচেস। অর্থাৎ প্রথমেই বলেছি, যখন ইউলিসিস পড়াচ্ছিলাম, ড্রামাটিক মনোলগ সম্পর্কে আলোচনা করেছি, তখনই বলেছিলাম যে তার যে স্পিকারের যে স্পিচ বা মনোলগ, এই মনোলগের মাধ্যমে কি হয়, তার যে ইনারমোস্ট থটস এবং ফিলিংস সেগুলো প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ড্রামাটিক মনোলগটা কি? ড্রামাটিক মনোলগ কিন্তু আমরা আগে পড়েছি, তাই এখন আর ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করবো না। একই লেখা, ওইখানে যা ছিল লেখা এখানেও একই লেখা আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা দেখি যে তার ড্রামাটিক মনোলগের টেকনিক গুলা কি ছিল, কিভাবে সে ড্রামাটিক মনোলগ হ্যান্ডেল করেছে। ইন হিজ ড্রামাটিক মনোলগ ব্রাউনিং পোর্ট্রেস আ ওয়াইড ভ্যারাইটি অফ ক্যারেক্টার্স drawn from all classes of life, ranging from crooks, cowards, scholars, musicians, painters, duke, murderer, cheats। তো বলছিলাম যে যে ক্যারেক্টারাইজেশনটা, ব্রাউনিং এর যে ক্যারেক্টারাইজেশন ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে, এটা একটু অদ্ভুত। কারণ তার যে সমাজের যে সকল স্তর থেকে তার ক্যারেক্টারকে তুলে আনা, এটা একটু অদ্ভুত। যেমন তার ক্যারেক্টার হচ্ছে ক্রুকস, কোনো না কোনো ড্রামাটিক মনোলগে তার ক্যারেক্টার হচ্ছে ক্রুকস, মানে ধোঁকাবাজ। আবার কাওয়ার্ডস বলা হয়েছে, স্কলার জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, মিউজিশিয়ান, তারপরে কি বলা হয়েছে, মার্ডারার্স, হ্যাঁ, তারপরে ডিউকস, এই যে মাই লাস্ট ডাচ আছে, কি আছে, ডিউকস আছে, আনরিয়াডেল সার্থ পেইন্টার্স আছে, তারপরে মার্ডারার্স ইন পোরফিয়ারিয়াস লাভারে কি আছে, মার্ডারারকে দেখানো হয়েছে। হ্যাঁ, এরকম স্কলার পার্সন, এই যে রাবাই বেন এজরাতে কি স্কলার পার্সন দেখানো হয়েছে। তার এই যে সমাজের সকল স্তর থেকে তুলে আনা ক্যারেক্টার, এই ক্যারেক্টারাইজেশন কি একটু অদ্ভুত টাইপের, ঠিক আছে। তারপরে দ্য সোলস অফ দিস ক্যারেক্টার্স আর ব্রট আউট ইন দেয়ার ফুলনেস ইন দিস মোনোলগস। এবং এই যে যারা ক্যারেক্টার আছেন, এই ক্যারেক্টার গুলো কি আর ব্রট আউট ইন দেয়ার ফুলনেস, তাদের পরিপূর্ণতা সেটা কি প্রকাশ করেন কিসের মাধ্যমে, তাদের মনোলগের মাধ্যমে। ব্রাউনিং অ্যাপিয়ার্স টু গিভ দেম ওয়াইড স্কোপ অ্যান্ড লেট দেম সে হোয়াট দে লাইক। এবং কবিতায় তাদের ক্যারেক্টারাইজেশনকে এমন ভাবে দেখানো হয়, তাদেরকে এমন এমন ডায়লগ দেয়া হয় যে মনে হয় যে তাদের এই যে ড্রামাটিক মনোলগের যে ক্যারেক্টার গুলো আছে, ব্রাউনিং এর যে ক্যারেক্টার গুলো আছে ড্রামাটিক মনোলগের, এদেরকে কি দেয়া হয়, সুযোগ দেয়া হয় যে যারা যা বলতে চায়, যা করতে চায়, তাদের সেই সুযোগটা দিয়ে দেয়া হয় স্পিচের মাধ্যমে। থ্রু হিজ ক্যারেক্টার ব্রাউনিং delves into various psychological states and
মোরাল অ্যাম্বিগুইটিস, সোসাইটাল ইস্যুস। এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে ব্রাউনিং কি অন্বেষণ করেছেন? কিসের? সাইকোলজিক্যাল স্টেটের, অর্থাৎ মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিস্থিতি। তারপরে মোরাল অ্যাম্বিগুইটিস। মোরাল অ্যাম্বিগুইটিস কি? নৈতিক অবক্ষয়তা। তারপরে সোসাইটাল ইস্যুস, অর্থাৎ সামাজিক যে পারিপার্শ্বিকতা যে ইস্যুগুলো আছে সেইগুলা। তারপরে কি আছে? ব্রাউনিংস মোনোলগ অফেন ফিচার আনরিলায়েবল ন্যারেটর অর ক্যারেক্টার্স উইথ কোশ্চেনেবল মোরাল, adding layer of depth and intrigue to his work. This character speaks directly to the reader. These characters speak directly to the readers or implied an audience. তাহলে এই যে ব্রাউনিং এর যে মনোলগ গুলো, এই মনোলগে একটা জিনিস লক্ষ্য করা যায়, যেটা বৈশিষ্ট্যায়িত করা হয় সেটা হচ্ছে আনরিলায়েবল ন্যারেটর। এই যে মানে আনরিলায়েবল ন্যারেটর কেন বলা হচ্ছে? একটা ধোঁকাবাজ একটা ক্যারেক্টার, একটা মার্ডারার, একটা কি বলে সমাজে যে নিম্ন স্তরে দেখা যাচ্ছে যে হত্যাকারী, এই যে যারা আছেন, ঠিক আছে, এই ক্যারেক্টার গুলোকে কি কেউ সহজে কি করবে? রিলাই করবে? তাদের কি মোরালিটি নিয়ে প্রশ্ন আছে, কোশ্চেনেবল মোরালিটি বা কোশ্চেনেবল মোরালস, ঠিক আছে, তাদের প্রতি কি প্রথমেই একটা সন্দেহের একটা দৃষ্টি থাকবে। তাদের নৈতিকতা নিয়ে কি প্রশ্নর জায়গা আছে, প্রশ্নবিদ্ধ নৈতিকতা তাদের কি আছে, সন্দেহজনক। তাদের নীতি নৈতিকতা কি সন্দেহজনক। যেমন একটা কবিতায় দেখানো হয় যে একজন প্রেমিক তার প্রেমিকাকে কি শ্বাসরোধ করে হত্যা করছে। তো এইটা কি আহ, কোনো রিলায়েবল ন্যারেটরের বা ক্যারেক্টারের বৈশিষ্ট্য? তার কি বলে, তার লাভারকে হত্যা করা? এটা তো অবশ্যই কোশ্চেনেবল, ঠিক আছে। এবং পরবর্তীতে দেয়া আছে যে দ্য ক্যারেক্টার স্পিক্স ডিরেক্টলি টু দ্য রিডার্স অর অ্যান ইমপ্লাইড অডিয়েন্স। আচ্ছা, এটা প্রথমেই বলা হয়েছে যে এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য, যে ড্রামাটিক মনোলগের স্পিচ গুলো বা মনোলগ গুলো এমন ভাবে সাজানো হয় যে মনে হয় যে স্পিকার হচ্ছে ডিরেক্টলি রিডার বা অডিয়েন্সের সাথে কথা বলছেন। এবং যে সাইলেন্ট অডিয়েন্সের কথা বলা হয়েছে, মনে হয় যে ওই অডিয়েন্সটা হচ্ছে রিডার। ওয়ান অফ ব্রাউনিংস মোস্ট ফেমাস ড্রামাটিক মনোলগ ইজ মাই লাস্ট ডাচেস। এইটা খুব সম্ভবত সবারই কি ছিল, যারা অনার্স করেছেন অনার্সে হয়তো অনেকেরই ছিল। হোয়ার দ্য ডিউক অফ ফেরারা স্পিক্স টু অ্যান এনভয় about his dead wife, revealing his arrogance, domination and cold-heartedness. এখানে দেখানো হচ্ছে যে এই লাস্ট ডাচেসে যে ডিউক ক্যারেক্টার আছেন, সেই ডিউক ক্যারেক্টার তার এনভয় অর্থাৎ তার যে মেসেঞ্জার বা তার যে দূত, তার সাথে কথা বলছেন কি বিষয়ে? তার এই যে মৃত ওয়াইফ নিয়ে। এবং তার এই কথার মাধ্যমে এই যে অডিয়েন্স আছেন বা সাইলেন্ট লিসেনার যিনি আছেন বা যিনি রিডার, যেটাই বলি সেটা কিন্তু পরিষ্কার। তিনি কিন্তু এই ডিউক সম্পর্কে একদম পরিষ্কার তার ধারণা। কেন? কারণ এই যে তার যে স্পিচ, তার যে মনোলগ, এই মনোলগের মাধ্যমেই কিন্তু যে এই যে এনভয় আছেন বা যে রিডার যে পড়ছেন বা যে সাইলেন্ট অডিয়েন্স আছে, সে কিন্তু একদম ক্লিয়ার যে এই লোকটার স্বভাব কি, তার মনের ভিতরে কি চলছে। সে কথাই বলা হয়েছে যে এই যে ফেরারা, ডিউক অফ ফেরারা যে কথা বলছেন, এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? তার অ্যারোগেন্স, তার ডমিনেশন এবং তার কোল্ড হার্টেডনেস, তার এই যে নৃশংসতা, নিষ্ঠুরতা তার ওয়াইফের প্রতি, এইগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে যে তার ভিতরে একটা কি ডমিনেটিং একটা ফিগার তার মধ্যে কিন্তু আছে তার ইনসাইটে। থ্রু দ্য ডিউকস ওয়ার্ডস রিডার ক্যান কালেক্ট ইনসাইটস ইনটু দ্য থিম অফ পাওয়ার, কন্ট্রোল অ্যান্ড জেলাসি। অর্থাৎ এই যে তার এই কথাবার্তার মধ্যে, ডিউকের যে কথাবার্তা, এই কথাবার্তার মধ্যে কিন্তু পরিষ্কার যে তার ভিতরে ক্ষমতার একটা কি আছে,
ক্ষমতার একটা লোভ আছে, তার ভিতরে কন্ট্রোল। আমরা সবসময় চেষ্টা করি কি যে আমাদের ওয়াইফদেরকে বা আমাদের নারী সমাজ যারা আছে তাদেরকে কি হাতের মুঠোয় রাখতে, কন্ট্রোল করে রাখতে, ঠিক আছে। এবং কি বলে, ডিউক কিন্তু যথেষ্ট জেলাস ছিল কি নিয়ে, তার ওয়াইফকে নিয়ে। তার ওয়াইফ যদি কারোর সাথে হেসে কথা বলতো, ঠিক আছে, এই বিষয়টা সে কিন্তু খুব ভালো চোখে নিত না। তো এই যে তার মধ্যে এই যে খারাপ যে বিষয়গুলো ছিল, নেগেটিভ বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এনভয়, তার যে এনভয় ক্লিয়ার হয়ে যাচ্ছে একদম তার কথার মাধ্যমে। আমরা এনভয়ের জায়গায় কিন্তু বলেছি যে যে ক্যারেক্টারটা থাকেন, অন্য যে ক্যারেক্টার, এর মধ্যে কিন্তু রিডাররাও কি অন্তর্ভুক্ত। ওই ক্যারেক্টারের কিন্তু রিডাররাও কিন্তু নিজেকে কল্পনা করতে পারেন। The poem shows Browning's skill in creating character whose voice captivates the reader. তাহলে এই পোয়েমের মাধ্যমে আমরা কি দেখছি, যে ব্রাউনিং এর যে ক্যারেক্টার্স এর এই যে আহ, চরিত্রায়নের যে দক্ষতা, চরিত্রায়নের যে দক্ষতা, সেটা কি হুজ ভয়েস ক্যাপটিভেট দ্য রিডার। তাহলে ব্রাউনিং এর যে চরিত্রায়নের যে দক্ষতা, এই যে চরিত্রের যে ভয়েস, তার যে মনোলগ, এই মনোলগ গুলো কি করে, সহজেই কে রিডারদেরকে আকৃষ্ট করে, ডিসপাইট হিজ মোরালি কোশ্চেনেবল নেচার। অর্থাৎ এই যে একটা নেগেটিভ ক্যারেক্টার ডিউকে দেখানো হচ্ছে, তো যার মধ্যে সাপোজ আমরা নিজে যতই খারাপ হই কিন্তু অন্যের কষ্ট দেখে কিন্তু আমরা একটু ইস করি, ইস রে লোকটার সাথে এরকম হইলো। তাহলে আমরা পুরুষ জাতেই সবসময় চেষ্টা করি একটু মহিলাদেরকে কন্ট্রোলে রাখার, কিন্তু তারপরেও এই যে ডিউক ডাচেসের সাথে যা করছে, এটা দেখে তো আমাদেরই মনে হবে ইস কি খারাপ লোক, স্ত্রীকে এরকম ডমিনেট করে, স্ত্রীর কি হাতের মুঠোয় রাখে, স্ত্রীর প্রতি এরকম হিংসা করে। এটা কিন্তু আমাদের ভিতরে মনে হবে, ঠিক আছে। তো এই যে এটা কিন্তু মোরালি কোশ্চেনেবল, তার যে মোরালি কোশ্চেনেবল নেচার, এটা কিন্তু আমাদের কি আকৃষ্ট করছে, যে ডিউক এমন কেন, ডিউক এমন কেন, তার যে এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু আমাদের কি আকৃষ্ট করছে। ঠিক যেমন এই যে এনভয় কেও, কারণ এনভয়ের জায়গায় কারা আছি, আমরা রিডার আছি, কারণ এনভয় সাইলেন্ট, ওইখানে আমরা কি নিজেরা আছি, তাই তো। যে সাইলেন্ট ক্যারেক্টারটা থাকে ওই ক্যারেক্টার কিন্তু স্বয়ং রিডারই। তারপরে আরেকটা কবিতার কথা বলা হয়েছে, ইন পোরফাইরিয়াস লাভার ব্রাউনিং এক্সপ্লোরস থিম অফ লাভ, পসেশন অ্যান্ড কন্ট্রোল। ঠিক আগের কবিতাটার মতোই, মাই লাস্ট ডাচেসের মতোই, যেখানে যেমন ভালোবাসা দেখানো হয়েছে, তেমনি এই যে পসেশন অর্থাৎ অধিকার দেখানো হয়েছে, ঠিক আছে। গার্লফ্রেন্ডের প্রতি যে বয়ফ্রেন্ডের অধিকার, সেই অধিকার বা দখল, অ্যান্ড কন্ট্রোল, নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, থ্রু দ্য ভয়েস অফ এ ম্যান হু মার্ডার্স হিজ লাভার। এবং এটা কার দেখানো হচ্ছে, একটা চরিত্রের মাধ্যমে, যে চরিত্র কি করে, তার লাভারকে হত্যা করে। কেন হত্যার উদ্দেশ্য কি, একটা মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য, টু প্রিজার্ভ আ মোমেন্ট অফ পারসিভড পারফেকশন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ কোনো একটা নির্জন জায়গায়, ধরলাম যে রিসোর্টে, রিসোর্টে দুইজন প্রিয়তমা বসে আছেন, বৃষ্টি ঘন মুহূর্ত, আবেগ ঘন পরিবেশ, এখন আহ, কি বলে ইন্টিমেট একটা অবস্থা। তো সেই সময় এই যে মার্ডারার্স আছেন, তিনি মনে করছেন যে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার দরকার, এত সুন্দর একটা মুহূর্ত। এখন স্মরণীয় করে রাখার জন্য কি দরকার, স্মরণীয় করে রাখার জন্য সে তার যে প্রিয়তমা আছে, সেই প্রিয়তমাকে শ্বাসরোধ করে হত্যা করে। তাহলে মানে এটা কি হইলো, মানে কিছু হইলো, দাঁড়াইলো কিছু, এটা তো পুরো মাথার উপর দিয়ে যায়, যে এইটা কিভাবে সম্ভব, যে একটা মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য এই যে শ্বাসরোধ করে হত্যা করা হলো, একটা আবেগ ঘন মুহূর্তকে কি স্মরণীয় করে রাখার জন্য। এখানে একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে না, যে কেন এটা হইলো, এটা কোনো মানুষের কাজ কিভাবে করতে পারে। এই যে যে মেন্টাল যে কি বলে ইনার কনফ্লিক্ট, এটাই কিন্তু মানে
আর ড্রামাটিক মনোলগের মুখ্য বিষয়। The poem's narrative and psychological depth demonstrate Browning's ability to capture the complexities of human relationship. অর্থাৎ হিউম্যান রিলেশনশিপের যে কমপ্লেক্সিটিস এখানে দেখানো হয়েছে, যে ব্রাউনিং এর একটা অ্যাবিলিটি আছে হিউম্যান রিলেশনশিপের কি এই যে কমপ্লেক্সিটিস, এটা কি যে সহজভাবে মানুষের সামনে তুলে ধরে। তাহলে এখানে বিষয়টা তো আসলেই কমপ্লেক্স, কমপ্লেক্স না? যে একটা আবেগঘন মুহূর্ত, সেই মুহূর্তে সে একজনকে কি তার লাভারকে হত্যা করলো, এটা কতটা কমপ্লেক্স হইতে পারে? এটা তো পুরো মানে চিন্তা ভাবনার বিয়ন্ড দ্য থিঙ্কিং, চিন্তা ভাবনার বাইরে। তাই বলা হচ্ছে যে ব্রাউনিংস ড্রামাটিক মনোলগ আর মিক্সচার অফ হাফ ট্রুথ অ্যান্ড ফলসহুড। অর্থাৎ তার যে ড্রামাটিক মনোলগ, এখানে কিন্তু সে একটা জিনিস, একটা টেকনিক দেখিয়েছেন যে সে পুরোপুরি যে সত্যটা, সেই সত্যটা রিভিল করতো না। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে বটে, পুরোপুরি সত্যটা কি রিভিল করতো না, হাফ ট্রুথ দেখাতো, হাফ ফলস দেখাতো। দ্য ক্যারেক্টার ডু নট রিভিল দ্য ফুল ট্রুথ অফ দেয়ার লাইফ অ্যান্ড ইন দেয়ার স্পিসিস। অর্থাৎ তাদের যে মনোলগ থাকতো, তাদের যে ডায়লগ থাকতো, এই ডায়লগের মাধ্যমে তারা কিন্তু কি ফুল ট্রুথ রিভিল করতো না, দে হাফ রিভিলড হাফ কনসিল্ড ট্রুথ অ্যান্ড ফলসহুড। The character presents their thought in a tricky and subtle style. অর্থাৎ তারা কি খুব সূক্ষ্মভাবে এই যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা মিশিয়ে মিশিয়ে দেখাতো, আমাদের সামনে কি শো করতো। In the opinion of some critics, Browning's dramatic monologue are satires upon the characters because he brings out their follies in their speeches. মজার একটা বিষয় হচ্ছে এই যে ব্রাউনিং সাহেব, তার যে এই যে ক্যারেক্টারাইজেশনের এত সুন্দর দক্ষতা, তো সে কি করতো, সে তার এই যে ড্রামাটিক মনোলগের মধ্যে তার ক্যারেক্টারদেরকেই কি করতো, স্কর্ন করতো বা স্যাটারাইজ করতো। কারণ তার এই যে ক্যারেক্টারদের, এই ক্যারেক্টারদের যে মনোলগ গুলো থাকতো, যে স্পিচ থাকতো, এই স্পিচের মধ্যেই কি করা হতো, তাদের দোষ ত্রুটি একদম বের করে দেয়া হতো, একদম মানুষের সামনে রিভিল করে দেয়া হতো। ক্লাস আছে নাকি এখানে আর? তারপরে কি আছে, ব্রাউনিংস মাস্টারি অফ ড্রামাটিক monologue লাইস ইন হিজ অ্যাডেপ্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, rhythm and tone bring his characters to life. He skillfully constructs narratives that captivate readers and invite them to engage their profound theme questions about humanity. এই কথাগুলো আগেও কম বেশি বলা হয়েছে, এগুলো নিয়ে আর খুব বেশি না পেঁচাই, ঠিক আছে? এইগুলো নিয়ে আর খুব বেশি না পেঁচাই, শেষ আজকের মতো, কনক্লুশন বাসায় দেখা লয়েন। দাঁড়ান, থাক, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। কারোর কি কিছু বলার আছে? বলার থাকলে দ্রুত 5-7 মিনিটের ভিতরে শেষ করব। ধনঞ্জয়, বলুন। আদাব স্যার। আদাব। আচ্ছা স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের যে 100 মার্কের যে পরীক্ষা হবে, এখানে আমি যদি ওই যে ব্রড কোশ্চেনের যে 40 মার্ক, এটা যদি সবার শেষে অ্যান্সার করি, তাহলে কি আমি টাইমটা কভার করতে সুবিধা হবে নাকি এটা আগে দিলে সুবিধা হবে? এটা একটু জানার ইচ্ছা ছিল। এটা তো লেখার উপরে দেখা যাচ্ছে, আপনি যে হ্যাঁ, আইটেমস গুলো দেখ লিখতেছেন। আমার লেখাটা একটু স্লো, আমার যেমন লেখাটা একটু স্লো। আচ্ছা, আপনার কথা বাদ দিই, আমি হ্যাঁ, জনসাধারণের কথাই ধরি। দেখা যাচ্ছে আপনি মার্ক ওই 40 মার্ক পরে লিখছেন, ঠিক আছে, কিন্তু আপনি যে আইটেম গুলো আগে লিখবেন, আপনি তো শিওর হ্যাঁ। করে বলতে পারবেন না যে এগুলো ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন। তো এই প্রশ্নের উত্তর কি হবে আমার আসলে জানা নাই। আপনি যদি দেখা যাচ্ছে ওইগুলো আগে শেষ করতে পারেন, তাহলে হয়তো বেশি সময় পাবেন, আর না করলে তো পাবেন না। হুম।
এই হচ্ছে বিষয়। যদি আপনি মনে করেন না আমি আগে শেষ করতে পারবো, তাইলে অবশ্যই আপনি আগে লিখবেন। কিন্তু সচরাচর সবাই প্রশ্নই আগে লেখে। কি জন্য? কারণ হয় সবাই যায় প্রশ্ন মুখস্থ করে, নাই দেখা যাচ্ছে অর্ধেক মুখস্থ করে বুঝে যায়। তো পরীক্ষার ওই প্রেসারে এত চিন্তা ভাবনাই পরে আর ওইগুলো মনে থাকে না। মানে প্রশ্ন সবাই সচরাচর চেষ্টা করে আগেই লিখার জন্য। এমনিতে লিখলে তো আমি যদি লিখতে পারি তাহলে তো মার্কের সেরকম ইয়ে হবে না, না, স্যাররা মার্কের কোনো সমস্যা নাই, মার্কের সমস্যা নাই। আপনি লিখতে পারলে মার্কের কোনো সমস্যা নাই, সে আপনি যেখানেই লেখেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সালমা আক্তার। সালমা আক্তার, বলুন কি ব্যাপার? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কলেজের প্রিপারেশন নিলে স্কুলেরটা কতটুকু মানে কনফার্ম মানে ওইটা বলছি। কলেজের সাথে স্কুলের সম্পর্ক খুব কমই আছে। আগে তো কিছুই ছিল না। না, আছে বলতে কত মার্ক হবে? 20, 30 মার্ক, 30 মার্ক হইতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছেন কিছু বলবেন? এরকম কেউ আছেন?